বর্ণ করব তার আগে আমরা আসলে কিছু গত ক্লাসের কিছু পড়া পড়ছি আর কি। আচ্ছা, পানসি শব্দটা সম্ভবত স্লাইডে ছিল না, আমি একটু বলি। এটা বিগত সালে ব্যাংক পরীক্ষাতে আসা একটা প্রশ্ন। পানসি শব্দটা কেমন? তো পানসি শব্দটা, পানসি শব্দের অর্থ আসলে কি? পানসি শব্দের অর্থ কি বলেন তো? জানেন? আমরা একটা গান শুনেছিলাম না ছোটবেলায়, বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরী সঙ্গে কে কে যাবি আয়। পানসি শব্দের অর্থ হচ্ছে নৌকা বা বোট, ঠিক আছে? পানসি শব্দের অর্থ হচ্ছে নৌকা বা বোট। এটা এটা ফরাসি শব্দ। এটা ফরাসি শব্দ, মনে রাখবো কেমন? এটা ফরাসি শব্দ। আচ্ছা, চৌহদ্দি শব্দটা কোন দুইটা ভাষার সমন্বয়ে? চৌহদ্দি শব্দটা কোন দুইটা ভাষার সমন্বয়ে বলেন তো? কার্তুজ ফরাসি লাগাবেন, কার্তুজ আজকে ফরাসি লাগাবেন, ফরাসি। চৌহদ্দি, চৌহদ্দি হচ্ছে ফার্সি এবং আরবি। চৌহদ্দি হচ্ছে ফার্সি, ফার্সি। চৌ হচ্ছে ফার্সি এবং আরবি। হদ্দি হচ্ছে আরবি। চৌহদ্দি ফার্সি আরবি। আরবি ফার্সি না, ফার্সি আরবি। ইংরেজি শব্দটা কোন ভাষা থেকে আগত শব্দ বলেন? ইংরেজি শব্দটা কোন ভাষা থেকে আগত শব্দ? ইংরেজি শব্দটা কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ। ভেরি গুড। মিতালি কোন শ্রেণীর শব্দ বলেন তো? মিতালি কোন শ্রেণীর শব্দ? মিতালি, মিতালি কোন শ্রেণীর শব্দ? আপনাদের তো খুব ভালো প্রিপারেশন হয়েছে দেখা যাচ্ছে শব্দের উপরে। এই কোন চ্যাট জিপিটি অন করে রাখছেন কিনা? এত দ্রুত আনসার করছেন, চ্যাট জিপিটি কেও আসলে দোষ দেওয়া যাচ্ছে না। বাট আপনারা ভালো করছেন, এটার জন্য আসলে বাঙালির মন তো, কেউ ভালো করলে সন্দেহ লাগে, এত ভালো তো হয় না সাধারণত। আচ্ছা, আমি চারটা শব্দ বলবো, এখান থেকে রুড়ি শব্দ বের করবেন। মধুর, জলধি, কর্তব্য, প্রবীণ। মধুর, জলধি, কর্তব্য, প্রবীণ। বন্দুক এবং বারুদ। বন্দুক এবং বারুদ কোন ভাষার শব্দ? বন্দুক এবং বারুদ, ভেরি গুড, তুর্কি। রোজা শব্দটা কোন ভাষার শব্দ? রোজা, রোজা কোন ভাষার শব্দ? রোজা, রোজা কি আরবি? আরবিতে রোজাকে কি বলে? আরবিতে রোজাকে কি বলে? কেন গতদিন তাহলে আমি, গতদিন কি করলাম? গতদিন কিভাবে এই আরবি সব এগুলো ফার্সি গুলো লিখাইলাম না? তো একজন আরবি বলতেছেন কেন রোজাকে? আচ্ছা, তার মানে বলেন তো আমাকে একটু, শব্দগুলো মোটামুটি আমাদের পড়া হয়েছে তাই না? শব্দ থেকে প্রশ্ন তো মোটামুটি আমরা পারা আছে। আচ্ছা বলেন, আহ ক্লাস করার আগে বা আপনারা নিজেরা পড়ার আগে, বাসায় পড়ার আগে যে অবস্থানে ছিল, এখন সেখান থেকে বেটার কিনা? এখন আপনারা আগে থেকে বেটার আনসার করতে পারছেন কিনা? ভেরি গুড। ঠিক আছে, তো এগুলো বেসিক্যালি এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিসের ব্যাপার। কেমন? আপনাকে যা পড়ানো হবে তা যদি আপনি আসলে একটু কষ্ট করে বাসায় পড়ে ফেলেন, তাহলে দেখবেন বিগত সালের প্রশ্নগুলো যদি আপনি সলভ করে ফেলেন, তাহলে দেখবেন পড়া অনেকটুকু কমে গেছে। আসলে চাকরির পড়ার সিলেবাস তো শেষ নাই, কিন্তু সিলেবাস গুলো চাইলে আসলে ছোট করে আনা যায়। এটা আসলে ডিপেন্ড করে যিনি আসলে পড়ছেন ওনার উপর। উনি যদি একটু সিস্টেমেটিক্যালি পড়তে পারেন তাহলে কিন্তু আহ ইজি, ঠিক আছে, কঠিন না। থ্যাংক ইউ।
তাহলে চলেন আমরা আজকে ধ্বনি এবং বর্ণ পড়বো, কেমন? ধ্বনি এবং বর্ণ পড়বো। ধ্বনি এবং বর্ণ পড়ার আগে আমরা বাংলা ব্যাকরণের ইতিহাসটা একটু জেনে নিব, বাংলা ব্যাকরণের ইতিহাসটা, কারণ এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, ক্লাসে দেখতে পাচ্ছি মাত্র 100 অ্যাবাভ। আমি যদিও আমার বিগত দুইটা ক্লাসে 150 মতো ছিল, আমি যেটা বলেছিলাম অ্যাজ এক্সপেক্টেড যত সময় যাবে ক্যান্ডিডেট কমে। আপনাদের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আপনাদের আসলে সময় কম, তো আপনাদের ক্লাসগুলো আসলে আরো বেশি জরুরি। কিন্তু আমি জানি না আপনাদের আসলে কোনো এক অদৃশ্য কারণে আপনাদের আসলে পড়াশোনা করতে ইচ্ছে করে না, বা ক্লাস আপনারা রেকর্ড করেন, লাইভ ক্লাস করেন না। কেন করেন না আমি আসলে জানি না। শুক্র শনিবার তো আসলে সাধারণত সকালবেলা আমাদের কাজ একটু কম থাকে, আপনাকে তার চেয়েও বেশি ব্যস্ত কিনা নট শিওর অ্যাকচুয়ালি। ওকে, আসেন প্রথমে আসেন ব্যাকরণ। ব্যাকরণ একটা সংস্কৃত শব্দ। ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই এরকম কিছু একটা, বি যোগ আ যোগ প্রি যোগ অন, ব্যাকরণ। ব্যাকরণ ব্যাকরণ একটা বিশেষ্য পদ, মনে রাখবেন। ব্যাকরণ একটা বিশেষ্য পদ, এটা একটা পারিভাষিক শব্দ, এটা একটা কৃত্তত্বয় সাধিত শব্দ, এটা একটা কৃত্তত্বয় সাধিত শব্দ। এখানে 3টা অক্ষর আছে, এই যে এখানে 3টা অক্ষর আছে, এটা আমি কিভাবে জানবো এটা আজকে আমরা শিখবো। ঠিক আছে, অক্ষর অক্ষর নির্ণয়টা আজকে আমরা শিখবো। যারা ক্লাসে আছেন মন দিয়ে ক্লাস করেন। আমি যে কোনো সময় প্রশ্ন জিজ্ঞেস করবো, মাইক্রোফোন অন করে প্রশ্নের উত্তর দিতে হবে। কাজেই আমি যা পড়াচ্ছি তা থেকে প্রশ্ন করবো। তো আপনি যদি কনসেন্ট্রেশন, এটা করার পেছনে উদ্দেশ্য হচ্ছে আপনার যাতে ক্লাসে কনসেন্ট্রেশন থাকে। আপনি কনসেন্ট্রেশন ধরে ক্লাসটা করতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো প্রশ্ন আমি আপনাকে মাইক্রোফোন অন করে করতে পারি। ঠিক আছে, তো এটার উত্তর কিন্তু আপনার দিতে হবে। এখন যারা যারা এইটাতে এগ্রি না তারা ভয়ে ক্লাস থেকে চলে যেতে পারেন, বাট আনসার থাকলে কোয়েশ্চেন আনসার করতে হবে। ওকে, তাহলে এগুলো দেখলাম আমরা। এখন আসেন ব্যাকরণ রচনার ইতিহাসটা আমরা যদি দেখি। আসলে প্রখ্যাত সংস্কৃত ব্যাকরণ রচয়িতা পাণিনি। পাণিনি কে ছিলেন? পাণিনি ছিলেন একজন ব্যাকরণ রচয়িতা। ঠিক আছে, তিনি অষ্টাধ্যায়ী নামে একটা বই রচনা করেছে, যেটা সংস্কৃত ব্যাকরণ ছিল, যেটা খ্রিস্টপূর্ব প্রায় 400 অব্দের দিকে রচনা হয়। দেখেন, বাংলা ভাষার প্রথম লিখিত ব্যাকরণ, খেয়াল করেন বাংলা ভাষার শব্দটা খেয়াল করবেন, বাংলা ভাষার প্রথম লিখিত ব্যাকরণ। কেমন? বাংলা ভাষার প্রথম লিখিত ব্যাকরণ। পর্তুগিজ পাদ্রি। আচ্ছা বলেন তো, পাদ্রি কোন ভাষার শব্দ? পাদ্রি কোন ভাষার শব্দ? পাদ্রি কোন ভাষার শব্দ? গত ক্লাসে পড়াইছিলাম। পাদ্রি হচ্ছে পর্তুগিজ শব্দ। পাদ্রি হচ্ছে পর্তুগিজ শব্দ। তাহলে দেখেন, ম্যানুয়েল দা এসম্পসা হচ্ছে আপনার প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন। কত সালে এটা? এটা কিন্তু আসবে, এটা আপনার বোর্ড বইতে আছে সাল সহ, 1743 সালে। 1743 সালে এটা রোমান হরফে মুদ্রিত হয়। এরপর ব্রেসি হেলহ্যাট 1778 সালে, ব্রেসি হেলহ্যাট 1778 সালে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামে একটা বই রচনা করেন, যেটাও ছিল বাংলা ব্যাকরণ। এটা ছিল ইংরেজি ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ। ম্যানুয়াল দা অ্যাসম্পশনের বইটা পূর্ণাঙ্গ ছিল না, কিন্তু ব্রেসি হেলহেডের যে বইটা এটা ছিল প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ। দেখেন, ম্যানুয়ালের বইটা ছিল রোমান হরফে রচিত। ম্যানুয়াল এই সরি নাথিয়াল ব্রেসি হেলহেডের বইটা ছিল ইংলিশে রচিত। দেখেন, দুইটাই বাংলা ব্যাকরণ, কিন্তু বাংলা আমাদের ভাষা, সেই ভাষায় কিন্তু বইটা লিখিত হয় নাই। লিখিত হয়েছে হয় পর্তুগিজ ভাষায়, রোমান ভাষায়, নালে ইংলিশে, এরকম একটা অবস্থা। তো দেখেন, বাংলা ভাষাতেই একটা বাংলা ব্যাকরণ রচনার প্রয়োজনীয়তা অনুভব করেন রাজা রামমোহন রায়। কেমন? উনি 1833 সালে গৌড়ীয় ব্যাকরণ নামে একটা ব্যাকরণ রচনা করেন। গৌড়ীয় ব্যাকরণ নামে একটা ব্যাকরণ রচনা করেন। এটা ছিল বাংলা ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ। এবার আসেন, প্রশ্নটা পরীক্ষার হলে আপনাকে যেভাবে ভুল পথে পরিচালিত করবো ওটা আমরা একটু দেখে নিই। পরীক্ষাতে আসবে বাংলা ভাষার ব্যাকরণ, আরেকটা পরীক্ষাতে আসবে বাংলা ভাষায় ব্যাকরণ। প্রথম কে রচনা করেন বলেন? বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে রচনা করেন? বাংলা ভাষার যে ব্যাকরণ, মানে বাংলা ভাষার যে ব্যাকরণ, সেটা কে রচনা করেন প্রথমে? ম্যানুয়াল দা অ্যাসম্পশন কত সালে? 1743 সালে। ওটা হচ্ছে বাংলা ভাষার।
মানে আমাদের যে বাংলা ল্যাঙ্গুয়েজ, এই বাংলা ল্যাঙ্গুয়েজের উপর একটা ব্যাকরণ দরকার ছিল, সেটা হচ্ছে বাংলা ভাষা। আর বাংলা ভাষায় অন্তঃস্থিত থাকলে মানে হচ্ছে ব্যাকরণ যে বই, ওই বইয়ের ভাষাই হচ্ছে বাংলা। হ্যাঁ, তাহলে বাংলা ভাষায় ব্যাকরণ প্রথমে রচনা করেন কে? মানে ব্যাকরণ বইটার ল্যাঙ্গুয়েজই হবে বাংলা। সেটা হবে রাজা রামমোহন রায়। কত সালে? 1833 সালে। বইয়ের নাম কি? বইটার নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। তাহলে এই বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস থেকে যে দুইটা কনফিউজিং প্রশ্ন পরীক্ষাতে আসে, ওই দুইটা কি আমরা ক্লিয়ার করতে পারলাম কিনা? ওই দুইটা কি ক্লিয়ার কিনা বলেন, পরীক্ষাতে আসলে পারবো কিনা? পরীক্ষাতে কিন্তু এটা আসবে, একটা আসবে বাংলা ভাষার ব্যাকরণ নামে, আর একটা আসবে বাংলা ভাষায় ব্যাকরণ নামে। ওকে, গৌড়ীয় ব্যাকরণই বাঙালির লেখা, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণই বাঙালির লেখা, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ এটা হচ্ছে আপনাদের নতুন বাংলা ব্যাকরণ বই যেটা আছে, ওটা থেকে নেওয়া হয়েছে। এগুলোই আমরা এতক্ষণ আলোচনা করলাম আর কি। কেমন? এটা ছাড়াও ব্যাকরণ কৌমুদী নামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1853 সালে একটা বাংলা ব্যাকরণ বই রচনা করেন, বাংলা ব্যাকরণ। এই বইটার নাম মনে রাখবেন, যেহেতু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা, বাংলা ব্যাকরণ। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ব্যাকরণ রচনা করেন। ব্যাকরণ মঞ্জুরি রচনা করেন ডক্টর মোহাম্মদ এনামুল হক। এখানে গুরুত্বপূর্ণ ব্যাকরণ রচয়িতা বা তাদের বইগুলোর নাম দেওয়া আছে, জাস্ট একটু গো থ্রু করবেন, এগুলো আলোচনা করেছি অলরেডি। আচ্ছা, বলেন একটা ভাষার মৌলিক কয়টা অংশ থাকে? একটা ভাষার মৌলিক কয়টা অংশ থাকে? চারটা অংশ থাকে। একটা ভাষার মৌলিক কয়টা অংশ থাকে? চারটা অংশ থাকে। আমাকে একটু বলেন তো, ব্যাকরণিক চিহ্ন কয়টা আমাদের? আমাদের ব্যাকরণিক চিহ্ন কয়টা আছে? ব্যাকরণ চিহ্ন 12টা না। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে জ্যোতি চিহ্ন। জ্যোতি চিহ্ন কথা বলছি না, ব্যাকরণিক চিহ্ন 4টি। আমাদের ব্যাকরণিক চিহ্ন কয়টা? 4টা। আমাদের ভাষার মৌলিক অংশ যেমন 4টি, ব্যাকরণিক চিহ্ন তেমন 4টি। ব্যাকরণিক চিহ্ন হচ্ছে 4টি। এই ব্যাকরণিক চিহ্ন 4টা কি কি? আমরা ধাতু চিহ্ন দিই, তারপর শব্দের উৎপত্তি জানাইতে আমরা দুটো চিহ্ন ব্যবহার করি। কেমন? এই 4টাকে বলা হয় ব্যাকরণিক চিহ্ন। এগুলো আমরা ধ্বনির পরিবর্তন ক্লাসে আরো ডিটেইলে দেখবো, কেমন এগুলোর প্রয়োগটা কিভাবে হয়। ভেরি গুড। ওকে, ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টা? বলেন, ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টা? 4টা। ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টা? আমাদের বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টা? 4টা। 4। কেমন? আচ্ছা, এখন আমাকে একটু বলেন, যারা ক্লাসে আছেন, আমাদের একটা প্রশ্ন প্রায়শ আমাদেরকে পেন দেয় না? একটা প্রশ্ন প্রায়শ আমাদেরকে একটু ঝামেলায় ফেলে না? সেটা হচ্ছে আহ কোনটি কোন অংশের আলোচ্য বিষয়, ব্যাকরণের কোন পার্টটা কোন অংশের আলোচ্য বিষয়, এই ধরনের একটা বিষয় আসে না? ওটা আমাদেরকে একটু ঝামেলায় ফেলে দেয়, তাই না? অনেক সময় আমরা ভুলে যাই যে এটাতে ভুল হয়, এটা আসলে কোনটা কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে চলেন আজকে আমরা এটা একটু দেখি, আমরা এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি আজকে। ওকে, আমাদের ব্যাকরণ আলোচ্য বিষয়গুলোর মধ্যে প্রথম কোনটা আছে? ব্যাকরণ আলোচ্য বিষয়গুলো হচ্ছে মধ্যে কোনটা আছে বলেন? ধ্বনিতত্ত্ব আছে। প্রথমে আছে কি? ধ্বনিতত্ত্ব, তাই না? ধ্বনিতত্ত্ব। আসলে আমরা ধ্বনিতত্ত্বে কি কি আলোচনা হয় স্লাইডে যাওয়ার আগে আমরা আসলে দেখিনি। কেমন? মনে রাখবেন, ধ্বনিতত্ত্বর মধ্যে, ধ্বনিতত্ত্ব শব্দটার মধ্যে আছে ধ্বনি। ধ্বনিতত্ত্ব শব্দটার মধ্যে আছে কি? ধ্বনি আছে না? আচ্ছা, ধ্বনিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? বর্ণ বলে না? ধ্বনিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? বর্ণ দিয়ে প্রকাশ করি কিনা? ওকে, মনে রাখবেন, কোয়েশ্চেনে অপশনে যদি ধ্বনি শব্দটার উল্লেখ থাকে বা বর্ণ রিলেটেড উল্লেখ থাকে, অর্থাৎ ধ্বনি এবং বর্ণ রিলেটেড যা কিছু আছে প্রত্যেকটা কিছুই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি এবং বর্ণ রিলেটেড যা কিছু আছে সবকিছুই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তাইলে দেখেন, আমরা ধ্বনি সৃষ্টি করতে কিসের দরকার হয়? বাকযন্ত্রের দরকার হয় কিনা? ধ্বনি সৃষ্টি করতে বাকযন্ত্রের দরকার হয় কিনা? হয়। তাহলে বাকযন্ত্র কিসের আলোচ্য বিষয় হবে? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে। বাকযন্ত্র ছাড়া তো আমরা ধ্বনির সৃষ্টি হবে না। ধ্বনির সৃষ্টির মূল হচ্ছে কি? আমার বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্র কিসের আলোচ্য বিষয়? ধ্বনির আলোচ্য বিষয়। কেমন? স্বর ব্যঞ্জন ধ্বনি শব্দটার মধ্যে ধ্বনি আছে, কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়।
বর্ণবিন্যাস, বর্ণ শব্দটার উল্লেখ আছে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। হ্যাঁ, তারপর হচ্ছে ক্লিয়ার কিনা, বুঝা যাচ্ছে কিনা? বানান, বানান, বানানের মধ্যে কি আছে? বানানের মধ্যে ধ্বনি আছে না? সরি, বানানের মধ্যে বর্ণ আছে না? অনেকগুলো বর্ণ দিয়ে তো বানানটা হয়, তাই না? তারপর হচ্ছে উচ্চারণ, আমরা যে উচ্চারণ করতেছি আমরা তো ধ্বনি উচ্চারণ করি, তাই না? আমরা তো ধ্বনি উচ্চারণ করি। তাহলে কি কি আলোচ্য বিষয়, কি কি ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি একটু বলেন তো? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে কি কি থাকবে বলেন? ধ্বনি রিলেটেড যা কিছু আছে, বর্ণ রিলেটেড যা কিছু আছে, বাংলা বানানের নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম, সবগুলো ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে? এটা ছাড়া দুটো জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে সন্ধি আর একটা হচ্ছে নত্য সত্যবিধান। এটা ছাড়া দুটো জিনিস মনে রাখবেন, সন্ধি এবং নত্য সত্যবিধান। এটা ছাড়া দুটো জিনিস মনে রাখবেন, সন্ধি এবং নত্য সত্যবিধান ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। পারা যাবে? আবার তাইলে আমি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো বলি, একটু করে শুনেন। বাকযন্ত্র ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। স্বর ও ব্যঞ্জন ধ্বনি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনির উচ্চারণ, ধ্বনির পরিবর্তন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি সংযোগ, ধ্বনি সংযোগের অপর নাম হচ্ছে সন্ধি, ধ্বনি সংযোগের অপর নাম হচ্ছে সন্ধি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। নত্য সত্যবিধান ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। নত্য সত্যবিধান খেয়াল করেন, নত্য সত্যবিধান কিন্তু আমার বাংলা বানানের নিয়মের মধ্যেই পড়ে যায়। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় আসলে আমরা পারবো কিনা? যারা ক্লাসে আছেন আমি প্রশ্ন করব, কিন্তু আপনারা আমার মনে হচ্ছে কেউ কেউ ঘুমাইতেছেন। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় পারা যাবে কিনা? ওকে। বাক্যতত্ত্ব মনে রাখবেন, বাক্যতত্ত্ব হচ্ছে আমার যে ধ্বনির তত্ত্ব আমি শিখলাম এবং যে শব্দ তত্ত্ব আমি শিখবো ওটার বাক্যের সফল প্রয়োগকে বাক্যতত্ত্ব বলে। বাক্য নিয়ে যে কোনো কিছু থাকলে সেটা বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় হবে, যেমন বাক্যের যোগ্যতা, সরল, জটিল ও মিশ্র বাক্য, বাক্য রূপান্তর, বাক্য শব্দটা থাকলে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় হবে। এটা ছাড়া, এটা ছাড়া বাক্যতত্ত্বের আরো কিছু আলোচ্য বিষয় আছে। বাক্যতত্ত্বের আরো কিছু আলোচ্য বিষয় আছে, তার মধ্যে হচ্ছে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, প্রবাদ প্রবচন, জ্যোতিবাদ, ছেদ চিহ্ন, কারক। কারকটা ভালো করে মনে রাখবেন, এগুলো সব স্লাইডে আছে, আমি জাস্ট আগে একবার পরে দিচ্ছি যাতে স্লাইড দেখলে আপনার জন্য ইজি হয়। কারকটা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক পুরাতন বইতে শব্দতত্ত্বের আলোচ্য বিষয় ছিল, কিন্তু নতুন বইতে এটাকে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় করেছে। বাচ্য, উক্তি, পথ পরিবর্তন এগুলো হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাগধারা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, মনে রাখবেন বাগধারা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়া বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, হ্যাঁ এগুলো হচ্ছে আপনার অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আসেন তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় পাইছি কিনা? এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, পারা যাবে না? আচ্ছা, এগুলো পড়ছি আমরা। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় দেখেন, যে যে প্রক্রিয়ায় শব্দ গঠন হয় তার মধ্যে সমাস, প্রকৃতি, প্রত্যয়, উপসর্গ, এই তিন প্রক্রিয়া হচ্ছে প্রধানত শব্দ গঠন হয়। এই তিনটা অবশ্যই হচ্ছে আপনার কিসের শব্দতত্ত্বের আলোচ্য বিষয় হবে। এটা ছাড়া অনুসর্গ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে বচন আছে, ক্রিয়ার কার আছে, পদ প্রকরণ আছে, এগুলো শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। কেমন? এই যে কারক দেখেন, এটা পুরাতন বইতে, এখানে পাশে এটার জন্য লিখে দিচ্ছি, নতুন বইতে এটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হবে। পুরাতন বইতে এটা ছিল শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এটা পুরাতন বই অনুযায়ী শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, যেটা আমরা এখন আর পড়বো না। আপনি বই পড়তে গিয়ে কনফিউজ হতে পারেন বলে এখানে আমি কারকটা রেখে দিয়েছি, পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি এটা নতুন বইতে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হিসেবে বর্ণনা করা আছে। এগুলো হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। দেখেন বাক্য, বাক্য পরিবর্তন, বাক্য প্রকরণ, বাক্য রূপান্তর, মানে বাক্য শব্দটা থাকলে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। এটা ছাড়া প্রবাদ প্রবচন আছে, হ্যাঁ, তারপর হচ্ছে বাক্য সংকোচন আছে, বাচ্য, উক্তি, জ্যোতি বা ছেদ চিহ্ন, তারপর কারক, এগুলো হচ্ছে আপনার বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থতত্ত্ব হচ্ছে শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, বাগধারা, হ্যাঁ, শব্দের বিভিন্ন অর্থের প্রকারভেদ, এবং তারপর হচ্ছে বিপরীত শব্দ, এগুলো হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এখানে নতুন বইতে আসলে দেওয়া আছে কোনটা কোন অংশের আলোচ্য বিষয়, যেগুলো অলরেডি আমরা আলোচনা করেছি। আপনারা চাইলে একবার গো থ্রু করতে পারেন, আমি একটু পরে প্রশ্ন জিজ্ঞেস করবো, আপনাদের কিন্তু পারতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আছে যেটাতে আমরা প্রায়শ কনফিউশনে পড়ে যাই।
শব্দের উপকরণ কি, বাক্যের উপাদান কি, এটা আমাদেরকে ঝামেলায় ফেলে কিনা? এটা কি আমাদেরকে ঝামেলায় ফেলে ফেলে কি না ফেলে না? ফেলে। আচ্ছা, তাহলে এটা কি আমরা একটু ক্লিয়ার হয়ে যায় আজকে, না? মনে করেন বিরিয়ানি, আগে আমরা উপাদান এবং উপকরণটা বুঝি। মনে করেন বিরিয়ানি, কেমন? এই বিরিয়ানির মধ্যে বিভিন্ন উপাদান বিদ্যমান, বিরিয়ানির মধ্যে বিভিন্ন উপাদান বিদ্যমান। কি কি উপাদান থাকে? বাসমতি চাল থাকে, বাসমতি চাল থাকে, মাটন থাকে, মশলা থাকে, একটা বড়সড় আলু থাকে যেটা আমরা খুব পছন্দ করি। এগুলো হচ্ছে বিরিয়ানির উপাদান। আর এইসব উপাদান দিয়ে কি তৈরি হয়েছে? এইসব উপাদান দিয়ে তৈরি হয়েছে কি? বিরিয়ানি, যেটা হচ্ছে খাওয়ার উপকরণ। খাওয়ার উপকরণ, আগে বলেন উপাদান এবং উপকরণ বুঝলেন কিনা? উপকরণ হচ্ছে ফিনিশড গুডটা, আর উপকরণের মধ্যে যা কিছু বিদ্যমান তা হচ্ছে উপাদান। ক্লিয়ার? এতটুকু বুঝছি কিনা? উপকরণ হচ্ছে ফিনিশড গুড, আর উপকরণের মধ্যে যা কিছু থাকে তা হচ্ছে উপাদান। মনে করেন ল্যাপটপ, মনে করেন ল্যাপটপ, ল্যাপটপটা হচ্ছে কি? উপকরণ। আর ল্যাপটপের মধ্যে কি থাকে? মাদারবোর্ড থাকে, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার মনে করেন যে মনিটর থাকে, এগুলো হচ্ছে উপাদান। আর ল্যাপটপ হচ্ছে উপকরণ। কিসের উপকরণ? ল্যাপটপ হচ্ছে মনে করেন ক্লাস নেওয়ার উপকরণ, ওকে, বা আমার কাজ করার উপকরণ। ওকে, তাহলে আমরা উপাদান এবং উপকরণ বুঝলাম। এবার আসেন শব্দ। শব্দকে যদি আমি একটা ফিনিশড গুড চিন্তা করি, শব্দকে যদি একটা ফিনিশড গুড চিন্তা করি, তাহলে শব্দ হচ্ছে কি? উপকরণ। তাহলে শব্দের উপাদান কি হবে? শব্দের উপাদান কি হবে? ঠিক আছে, বাক্য। বাক্যের উপাদান কি হবে? বাক্যের উপাদান কি হবে? বাক্যের উপাদান কি হবে? শব্দ। ঠিক আছে, ক্লিয়ার তো? বুঝছি কিনা? এভাবে মনে থাকবে কিনা? আচ্ছা, তাহলে ধ্বনি বা বর্ণ, ধ্বনি বা বর্ণ এটার কোনো উপাদান আছে? ধ্বনি বা বর্ণের কোনো উপাদান আছে? ধ্বনি বা বর্ণের কোনো উপাদান আছে? নাই। তাহলে ধ্বনি বা বর্ণের কোনো উপাদান নাই, কেমন? ওকে, আসেন তো আমরা বুঝতে পারি কিনা দেখি। আর যে কোনো কিছুর, মনে রাখবেন, যে কোনো কিছুর, হ্যাঁ, যে কোনো কিছুর আপনার হচ্ছে এখানে আমরা এরপর পাইলাম হচ্ছে ভাষা, কেমন? এরপর পাইলাম হচ্ছে ভাষা। আসেন আমরা একটু আগে প্রথমে ধ্বনি, বর্ণ, শব্দ এবং বাক্য এগুলো একটু দেখে নিই। আচ্ছা, শব্দের মূল উপাদান কি বলেন? শব্দের মূল উপাদান, ওই স্লাইডটা খেয়াল করেন। শব্দ, শব্দটা আসছে কোত্থেকে বলেন তো? ধ্বনি থেকে আসছে কিনা? ধ্বনির পরেই তো কি হয়? শব্দের সৃষ্টি হয়, তাই না? ধ্বনির পরেই তো শব্দের সৃষ্টি হয়, ঠিক আছে? এটা ক্লিয়ার কিনা আমাকে বলেন? উপাদান উপকরণ ক্লিয়ার কিনা? এই স্লাইডটা দেখে উপাদান উপকরণ ক্লিয়ার কিনা বলেন? ওকে, আচ্ছা, এখানে যেটা আছে সেটা আমি সাম আপ করে দিয়েছি, কেমন? এটা জাস্ট একবার গো থ্রু করবেন। ওকে, আসে আসে, এবার বলেন ব্যাকরণের মূল ভিত্তি কি? ব্যাকরণের মূল ভিত্তি কি ধ্বনি হবে কখনো? ব্যাকরণের মূল ভিত্তি কি? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমরা যে ব্যাকরণ পড়তেছি, এই ব্যাকরণটা আসলে কিসের কিসের কারণে আসছে? ভাষার কারণে আসছে না? ধ্বনির কারণে কি ব্যাকরণের সৃষ্টি হয়েছে, নাকি ভাষার প্রয়োজনীয়তার কারণে ব্যাকরণ সৃষ্টি হয়েছে? ডেফিনেটলি ভাষা।
আমাকে একটু বলেন। আমাকে একটু বলবেন, হ্যাঁ। আমি যা পড়াইছি তার থেকে কিছু প্রশ্ন করছি, যা পড়াইছি তার থেকে কিছু প্রশ্ন করছি। বাক্যের উপাদান কি বলেন তো? বাক্যের উপাদান কি? যা পড়াইছি তার থেকে প্রশ্ন করছি, বাক্যের উপাদান কি? শব্দ। ভেরি গুড। শব্দের উপাদান কি? শব্দের উপাদান কি? শব্দের উপাদান কি? ধ্বনি। শব্দের উপকরণ কি? শব্দের উপকরণ কি? শব্দের উপকরণ। শব্দের উপকরণ। উপকরণ মানে হচ্ছে ফিনিশড গুড। শব্দের উপকরণ বলেছি, শব্দের হ্যাঁ, শব্দের উপকরণ হচ্ছে ফিনিশড গুড। শব্দের উপকরণ কি হবে? শব্দের উপকরণ হবে বাক্য। শব্দের উপকরণ বাক্য না। হায় হায়। উপকরণ হচ্ছে ফিনিশড গুড। শব্দ দ্বারাই তো আমি কি তৈরি করি? বাক্য তৈরি করি। শব্দের পরে কি আছে? ক্লিয়ার কিনা? বর্ণের উপকরণ কি হবে বলতো তাহলে? বর্ণের উপকরণ কি হবে? বর্ণের উপকরণ মানে বর্ণের পরে আমরা কি পাই? বর্ণের উপকরণ কি? ভাই বর্ণের উপাদান নাই। বর্ণের উপাদান নাই কিন্তু বর্ণের উপকরণ তো আছে। উপকরণ মানে ফিনিশড গুড। উপকরণ মানে ফিনিশড গুড। বর্ণের উপকরণ কি? শব্দ। ঠিক আছে কিনা? ঠিক আছে। ওকে। আচ্ছা, বর্ণের বিন্যাস কোন অংশের আলোচ্য বিষয় বলেন? বর্ণের বিন্যাস কোন অংশের আলোচ্য বিষয় বলেন? বাগধারা কোন অংশের আলোচ্য বিষয়? বাগধারা বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? অর্থতত্ত্ব। আচ্ছা, এবার আসেন বাকযন্ত্র। বাকযন্ত্র নিয়ে কিছু কথা বলি। বাকযন্ত্র নিয়ে যে কথা বলবো তখন একটা জিনিস মাথায় রাখবেন। বাকযন্ত্র থেকে একটা কোশ্চেন সবসময় পরীক্ষাতে আসে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বাকযন্ত্রের সবচেয়ে সচল অঙ্গ কোনটি? কেউ বলতে পারবেন বাকযন্ত্রের সবচেয়ে সচল অঙ্গ কোনটি? জিহ্বা। ভেরি গুড। বাকযন্ত্রের সবচেয়ে সচল অঙ্গ হচ্ছে জিহ্বা। এখানে এটার উত্তর দেন, বাকযন্ত্রের মানে পার্ট না কোনটা? এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না বলে আমি গো থ্রু মানে খুব বেশি ইয়া করছি না। তাড়াতাড়ি এটা এখান থেকে আসলে যতটুকু দরকার ততটুকু বলেছি। এটা জিহ্বা ওই একটা একটা দুটো প্রশ্ন ছাড়া আসলে সাধারণত আসে না। এবার আসেন ধ্বনি। ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে আমরা বলেছি। অক্ষরে আসি আমরা, কেমন? অক্ষর। অক্ষর কোন অংশের আলোচ্য বিষয় ছিল? অক্ষর কোন অংশের আলোচ্য বিষয় ছিল? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ছিল। আচ্ছা, আমরা সবাই কি অক্ষর নির্ণয় করতে জানি? আমরা কি সবাই একটা শব্দে কয়টা অক্ষর আছে? যারা আমার পুরাতন স্টুডেন্ট আছেন তারা ছাড়া নতুন যারা আছেন তারা কি অক্ষর নির্ণয় করতে জানেন? যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না তারা আজকে একটু দেখে নেন, কেমন? এখানে আকাশ শব্দটা আছে। যারা আমার পুরাতন স্টুডেন্ট আছেন তারা বলেন আকাশ শব্দটাকে কিভাবে কিভাবে আমরা অক্ষর নির্ণয় শিখতে পারি? আমরা বাংলিশ করেছি। বাংলিশ বাংলিশ খেয়াল করেন। আমরা মেসেজ লেখার সময় বাংলিশ লিখি না। আকাশকে আমরা কিভাবে লিখি? এ কে এ এস এইচ এভাবে লিখি না আকাশ। আপনারা যদি অক্ষর নির্ণয় করতে দেয় নর্মালি এমনিতে যেভাবে অক্ষর নির্ণয় করে সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কেমন? অনেক সময় পরীক্ষার হলে মাথা কাজ করে না, অনেক কিছু হইতে পারে। কাজে অক্ষর যখন নির্ণয় করতে
হবে তখন আপনারা বাংলিশ করবেন আকাশ। এরপর দেখবেন এখানে ভাওয়েল কয়টা আছে বলেন তো, এই শব্দটাতে ভাওয়েল কয়টা আছে? এই শব্দটাতে ভাওয়েল কয়টা আছে? দুইটা। তার মানে আকাশ শব্দে অক্ষর আছে দুইটা। আকাশ শব্দের অক্ষর আছে কয়টা? দুইটা। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে স্যার আমার তো মানে আমি তো আসলে এভাবে আপনি যেভাবে লিখছেন এভাবে লিখি না, আমি তো আসলে একটু টাকলা ল্যাঙ্গুয়েজে লিখতে পছন্দ করি, অর্থাৎ আমার আসলে বাইবর্ন আমার বাংলিশটা টাকলিশ হিসেবে আছে আর কি। যেমন মনে করেন আমাকে যদি বলে তুমি কেমন আছো, আপনারা তো সুস্থ স্বাভাবিক মানুষরা লেখেন তুমি, TUMI তুমি, কিন্তু আমি আসলে একটু টাকলা, আমি লিখি TOME তুমি। তা এভাবে করেও যদি লিখি তাহলেও কিন্তু ডিফারেন্ট হবে না, তাহলেও কিন্তু সেম, তাহলেও কিন্তু সেম, ঠিক আছে। ওকে, এখানে ও, এখানে ই, এখানে দেখেন ইউ এবং আই দুইটাই। আচ্ছা যাই হোক, এবার আসেন অক্ষর। তাহলে আমরা একটু কঠিন কঠিন কিছু শব্দ দেখব অক্ষরের জন্য, কেমন অক্ষর নির্ণয় করতে আমরা পারি কিনা দেখবো। বিশ্ববিদ্যালয়, দেখি বিশ্ববিদ্যালয় শব্দটা বাংলিশে লিখেন তো। বিশ্ববিদ্যালয় বাংলিশে, আবার ইউনিভার্সিটি লিখেন না কেউ, বিশ্ববিদ্যালয় লিখেন। বিশ্ববিদ্যালয় লিখেন আপনাদের মতো করে। বিশ্ববিদ্যালয় শব্দটার মধ্যে ভাওয়েল কয়টা আছে খেয়াল করেন। বিশ্ববিদ্যালয় শব্দটার মধ্যে ভাওয়েল কয়টা আছে? বিশ্ববিদ্যালয় শব্দে অক্ষর হচ্ছে 5টি। বিশ্ববিদ্যালয় শব্দটার মধ্যে অক্ষর আছে 5টি, ভাওয়েল 5টা, অক্ষরও 5টা। ঠিক আছে, বুঝতে পারছি। অক্ষর নির্ণয়, অক্ষর আসলে পারবেন কিনা। নিচের শব্দটিতে কয়টি অক্ষর আছে, এরকম প্রশ্ন কিন্তু প্রায় সময় পরীক্ষাতে আসে। লাস্ট ডাক্তারদের যে বিসিএস হয়েছে, বিসিএস ও কিন্তু আসছে। আরেকটা প্র্যাকটিস করি আমরা। ফার্ম গেট, আপনারা দেখেন আবার এটা শব্দটা কিন্তু ফার্ম গেট, আপনারা ফার্ম গেট লিখিয়েন না, গেট লিখিয়ে না, ফার্ম গেট। ফার্ম গেট শব্দটার মধ্যে দেখেন, ফার্ম গেট বানান করেন, ফার্ম গেট বানান করেন। দেখেন এ এবং ই, ফার্ম গেট, ঠিক আছে। তাহলে কয়টা? ভাওয়েল 2টা, অক্ষর 2টা। কর্নেল, কর্নেল বানানো যে বাংলিশ করতে হবে, কর্নেল বানান তো আসলে ওরকম না, কর্নেল বানান তো ইংরেজিতে বানানো হচ্ছে কলোনেল, ঠিক আছে। কিন্তু আমরা কি করব, কর্নেল বানান করব। দেখেন কর্নেল কয়টা আছে? 2টা। আপনাদের সাথে মিলতেছে তো নাকি আমি আমার স্লাইডে যেরকম আছে এরকম মানে জোর করে মিলাই দিচ্ছি, আপনাদের সাথে মিলছে কিনা? ওকে। ভাই শব্দটাতে কয়টা দেখেন, ভাই শব্দটাতে কয়টা ভাওয়েল কয়টা আছে দেখেন তো। 2টা না, মনে মনে রাখবেন 2টা ভাওয়েল যদি পাশাপাশি বসে তাহলে এদেরকে একটা কাউন্ট করতে হবে। এই টেকনিকে 2টা ভাওয়েল পাশাপাশি থাকলে তাদেরকে একটা কাউন্ট করতে হবে। তাহলে এখানে VAI ভাই, এটা যদি হয় তাহলে এ এবং আই 2টা পাশাপাশি আছে, এখানে একটা অক্ষর কাউন্ট করতে হবে। ভাই শব্দটাতে অক্ষর কয়টা? একটা। আমি কি বুঝতে পারছি? এটা কি বুঝছেন কিনা? এবার আসেন অক্ষর জিনিসটা আসলে কি দেখেন। অক্ষর হচ্ছে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। অক্ষর হচ্ছে 2 প্রকার, মনে রাখবেন অক্ষর হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্বরান্ত অক্ষর, একটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর। স্বরান্ত অক্ষর মানে হচ্ছে যে সকল অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় সেটা হচ্ছে স্বরান্ত অক্ষর, যে সকল অক্ষরের শেষে ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয় সেটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর। ব্যঞ্জনান্ত অক্ষরকে বদ্ধাক্ষর বলা হয়, স্বরান্ত অক্ষরকে মুক্তাক্ষর বলা হয়। যেমন ভাষা, উচ্চারিত হচ্ছে শেষে, এটা হচ্ছে স্বরান্ত অক্ষর। শীতল, পবন, উচ্চারিত হচ্ছে, উচ্চারিত হচ্ছে, এটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর বা ক্লোজ সিলেবল বা বদ্ধাক্ষর। বুঝতে পারছি অক্ষর কত প্রকার? অক্ষর কত প্রকার বলেন? অক্ষর কত প্রকার? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, উপাদান উপকরণ থেকে একটা আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে, কেমন দেখি আপনাদের মনে আছে কতটুকু। ভাষা
ভাষা হচ্ছে আপনার, যদি উপাদান এবং উপকরণ বলি, এটা ভাষার কেমন, হকার বা মধ্যন সকাশা ভাষা। আচ্ছা, বন্ধাক্ষর না, এটা বদ্ধাক্ষর। বদ্ধাক্ষর, বদ্ধাক্ষর মানে হচ্ছে আহ এটার শেষে আপনার হচ্ছে কি থাকবে, ব্যঞ্জন থাকবে। বদ্ধাক্ষর বলতে ব্যঞ্জনান্ত অক্ষরের অপর নাম হচ্ছে বদ্ধাক্ষর, যেটা শেষটা ব্যঞ্জন থাকবে, কেমন। আচ্ছা, ভাষার মূল উপকরণ কি বলেন তো? ভাষার মূল উপকরণ বাক্য। ভাষার মূল উপকরণ কি? বাক্য। ভেরি গুড। আচ্ছা, বন্ধন শব্দটা কয়টা অক্ষর আছে বলেন? বন্ধন শব্দটার অক্ষর কয়টা আছে বলেন, আগে বাংলিশ করে বের করেন। বাংলিশ করে বের করেন আগে। দুই। তাহলে এখানে দুইটা অক্ষর দেখাচ্ছে কোনটাতে? খতে দুইটা অক্ষর দেখাচ্ছে, বন্ধন, তাহলে এটা হচ্ছে দুই। ওকে, এবার আসেন আমরা মূল আলোচনার আজকে আরেকটা আলোচনায় ফিরে যাই। আমাদের টোটাল আমাদের টোটাল বর্ণমালা কয়টা বলেন তো? আমাদের বর্ণমালা কয়টি? বর্ণমালা 50টা। বাকি 49টি কি আপনারা লিখেছেন? বর্ণমালা একটা, বর্ণ হচ্ছে 50টা। আমাদের বর্ণমালা হচ্ছে একটা, যেটার নাম হচ্ছে বাংলা বর্ণমালা। আর আমাদের বর্ণ হচ্ছে 50টি। 50টির মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। ঠিক আছে? ওকে। মোট বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। বর্ণমালা সংখ্যা হচ্ছে একটি। বাংলা বর্ণমালা স্থায়ী রূপ লাভ করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা, কেমন। ধ্বনি এবং বর্ণের মধ্যে সম্পর্ক কি? ধ্বনি হচ্ছে মৌখিক রূপ, আমরা মুখে যেটা বলি সেটা হচ্ছে ধ্বনি, আর সেটা যখন আমরা লিখি তখন সেটা হচ্ছে বর্ণ, মানে বর্ণ হচ্ছে লৈখিক রূপ। ধ্বনি দৃশ্যমান নয়, কিন্তু বর্ণ হচ্ছে দৃশ্যমান। আচ্ছা, এটা এগুলো কি বোঝা যাচ্ছে তো, নাকি বোঝা যাচ্ছে না? কি রে, কঠিন লাগতেছে কিনা? আজকে ক্লাস কি আপনাদের কঠিন মনে হচ্ছে এখন পর্যন্ত? কঠিন লাগছে কিনা? আচ্ছা, দেখেন আমরা বর্ণ পাইছি 50টা। বর্ণ আর ধ্বনিকে এক করে ফেলাইয়েন না, বর্ণ এবং ধ্বনিকে এক করিয়েন না। বর্ণ হচ্ছে 50টা, ঠিক আছে, এর মধ্যে স্বর বর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা, সবকিছু ঠিক আছে। এখন আমরা ধ্বনি, ধ্বনি মানে উচ্চারণ, উচ্চারণের ক্ষেত্রে স্বরধ্বনি হচ্ছে 7, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30। এখন বলেন মৌলিক স্বরধ্বনি কয়টা? যদি প্রশ্ন আসে মৌলিক স্বর, আচ্ছা, যদি প্রশ্ন আসে মৌলিক ধ্বনি কয়টা, উত্তর করেন তো, মৌলিক ধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কত? উত্তর করেন তো, কি হবে? বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কত? 37। তার মধ্যে মৌলিক স্বরধ্বনি কয়টা? এটা কিন্তু একটা পরীক্ষাতে এই স্লাইড থেকে 3টা প্রশ্ন আসছে। মৌলিক স্বরধ্বনি 7টা, মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টা, আর টোটাল মৌলিক ধ্বনি হচ্ছে 37টা। তাহলে দেখেন আমরা মৌলিক ব্যঞ্জন ধ্বনি গুলা খেয়াল করি। প, প, ব, ভ, ত, এইগুলা মৌলিক ব্যঞ্জন, কারণ এগুলা স্বরের সাহায্য ছাড়া, স্বরের সাহায্য ছাড়া উচ্চারিত হয়। আর মৌলিক স্বর, স্বর হচ্ছে এগুলা, এখানে যে 7টা আছে এগুলা, কেমন। আচ্ছা, ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও কোনো প্রকার বাধাপ্রাপ্ত হয় না স্বরধ্বনি, উচ্চারিত হতে কারো সাহায্য লাগে না, কেমন। এখানে এগুলো আপনারা আস্তে ধীরে ফিল আপ করবেন। আচ্ছা বলেন তো, স্বরবর্ণের সংখ্যা কয়টা? কিছু কিছু আমরা ফিল আপ করি। স্বরবর্ণের সংখ্যা কয়টা? স্বরবর্ণের, স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে না? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। একটা, আচ্ছা, কার চিহ্ন কয়টা আছে আমাদের? আমাদের কার চিহ্ন কয়টা আছে বলেন তো? কার চিহ্ন কয়টা আছে? 10টা। 11টা স্বরবর্ণ, তার মধ্যে হচ্ছে কার চিহ্ন আছে 10টা। কোনটার কোনো কার নাই? অ এর কোনো কার নাই। অকে তাই নীলিন বর্ণ বলা হয়, অকে বলা হয় নীলিন বর্ণ। আচ্ছা, আমাদের বাংলা বর্ণমালায় টোটাল মাত্রাহীন বর্ণ কয়টা? আমাদের বাংলা বর্ণমালায় টোটাল মাত্রাহীন বর্ণ কয়টা? মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টা। অর্ধমাত্রা কয়টা? আমি টোটাল বাংলা বর্ণমালা বলছি, অর্ধমাত্রা কয়টা? 8টা। ওকে, মনে রাখবেন
মনে রাখবেন পূর্ণমাত্রা হচ্ছে কয়টা, বাকি 32টা হচ্ছে পূর্ণমাত্রা আর কি। কেমন? তাহলে মনে রাখবেন একটা কথা, সেটা হচ্ছে একমাত্র অর্ধমাত্রার স্বরধ্বনি হচ্ছে রি। এই যে রি আছে, এ হচ্ছে একমাত্র অর্ধমাত্রার স্বরধ্বনি, সরি স্বরবর্ণ। একমাত্র অর্ধমাত্রার স্বরবর্ণ হচ্ছে রি। তাহলে বলেন তো অর্ধমাত্রার ব্যঞ্জন কয়টা আছে? অর্ধমাত্রার ব্যঞ্জন কয়টা আছে বলেন তো? অর্ধমাত্রার ব্যঞ্জন আছে 7টা, স্বর হচ্ছে একটা, ব্যঞ্জন হচ্ছে 7টা। মাত্রাহীন স্বর আছে, মাত্রাহীন স্বর আছে কয়টা? 4টা। মাত্রাহীন স্বর আছে 4টা। কেমন? মাত্রাহীন স্বর আছে 4টা। তাইলে মাত্রাহীন ব্যঞ্জন কয়টা হবে? মাত্রাহীন ব্যঞ্জন কয়টা হবে? 6টা। মাত্রাহীন ব্যঞ্জন কয়টা হবে? 6টা। ওকে, আচ্ছা। তাহলে দেখেন 4টা গেল আপনার, 4টা গেল মাত্রাহীন স্বর, একটা গেল অর্ধমাত্রার স্বর। তাইলে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার স্বরধ্বনি কয়টা আছে? বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার স্বরধ্বনি কয়টা আছে? তাহলে এখানে আনসার কি হবে? পূর্ণমাত্রার স্বর কয়টা হবে? 6। 6, ভেরি গুড। অর্ধমাত্রা কয়টা? অর্ধমাত্রা কয়টা? 1 না? 1। মাত্রাহীন কয়টা? 4। কার কার সংখ্যা কয়টা? 10। মৌলিক স্বরধ্বনি কয়টা? 7। এই স্লাইড ক্লিয়ার? এই স্লাইড থেকে প্রশ্ন আসলে পারবো? এই স্লাইড থেকে প্রশ্ন আসলে পারবো কিনা সবাই? ইচ এন্ড এভরিওয়ান? ওকে, আছেন এবার কিছুক্ষণ, অনেকক্ষণ পড়া হয়েছে, এবার একটু বিজ্ঞাপন বিরতি, কিছুক্ষণ আপনাদের সাথে গল্প গুজব করি। শুক্রবারের সত্য বলেন কে কে? বলেন শুক্রবারের সত্য কথা বলেন কে কে? শুক্রবারে সত্য কথা বলেন কে কে? কেউ বলেন না, তার মানে সবাই মিথ্যা কথা বলেন। সবাই চুপচাপ, তার মানে সবাই মিথ্যা কথা বলেন না? সবসময় সত্য কথা বলি, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মিথ্যা কথা, বড় মিথ্যা কথা। আচ্ছা বলেন তাহলে, যারা 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 সত্যবাদী যারা যারা আছেন, তারা বলেন কার কার ক্লাসটা বিরক্তি লাগতেছে, ক্লাস করতে বিরক্তি লাগতেছে, কার কার বলেন। কে? আপনার ক্লাস করতে বিরক্ত লাগে না কেন? ও, ভালো লাগছে। পৃথিবীর সবচাইতে সবচাইতে বড় মিথ্যা কথা হচ্ছে ভালো লাগছে। ওকে, তাহলে কারো কারো কাছ থেকে কিছু গান টান শুনি, কেমন? গান গান গাইতে পারেন কে কে এখানে? গান ভালো গান গাইতে পারেন কে? এই আসিফ মাহমুদের বলে রাত 11টার দিকে বিরক্ত লাগে কেন? রাত 11টার দিকে কি অন্য কোনো ফোন টোন আসে নাকি? এত বিরক্ত লাগে কেন? চাকরি পাইতেছেন না এখন? ক্লাস যখন নিব 3টা বাজে, রাতে 3টায় ক্লাস নিলে 3টা বাজে, ভালো লাগতে হবে। অন্যান্য ক্লাসে বলে ঘুম ধরে যায়, এ হে রে, লাবু ভাইকেও বলতে হবে এটা, লাবু ভাইয়ের ক্লাসে ঘুমাই। ইয়েস, লাবু ভাইয়ের ক্লাসে বেশি ঘুমান না আপনারা? সুভাষ আরেকজন বলছে গার্লফ্রেন্ড কে বলা ভালো লাগছে সবচেয়ে বড় মিথ্যা কথা। এ আমার কি গার্লফ্রেন্ড মনে নাকি? আমার এই মেল ভয়েস এত বিশ্রী লেভেলের ফাটা বাসের মতো ভয়েস, আমাকে আপনার গার্লফ্রেন্ড মনে হইলো? রে, আমার বউ আমার জানলে তো এখানে পিটুয়েতে ক্লাস নিয়ে পালন করে দিবে। দেখছেনই কাণ্ড, আমাকে বলে তার গার্লফ্রেন্ডের মতো মনে হয়। গার্লফ্রেন্ডকে বলা সবচেয়ে মিথ্যা কথা ভালো লাগছে। আরে, কি জমানা আসলো! লাবু স্যার ক্যামেরা অন করে না, ঘুমানোর সুযোগ নাই। ঠিক আছে, এটা কিন্তু দারুণ টেকনিক। ভাই এটা আমি জানি না, জুমে হবে কিনা আমি জানি না। দেখি কেউ একজন কবিতার মধ্যে শোনান না একটা, একটা কবিতার মধ্যে শোনাবেন বা গান শোনাবেন, বা কেউ ভিডিও অন করে দেবে, কেউ নাচবেন না? অনেকের ক্লাস করতে করতে টায়ার্ড লাগতে পারে, বোরিং লাগতে পারে, এই জন্য বলতেছি।
দাদা একটা কবিতা শুনুন বলে, আর আমাদের আর কত কিছু করতে হবে আপনাদেরকে পড়ানোর জন্য। এই আপনারা বেকার মানুষ, চাকরি নাই বাকরি নাই, হ্যাঁ আপনাদের এত মনের মধ্যে রং লাগে কেমনে কবিতা শোনান? হ্যাঁ আমি বলছি বলে শুনতে হবে? হ্যাঁ আমি বলছি বলে নাচতে হবে? হ্যাঁ আমাকে ফাঁসা দেওয়ার বুদ্ধি করতেছেন। ইস, কোন কুক্ষণে যে আপনাদের মন মানে এইসব বলতে গেলাম। এই যে রাজেশ সেনগুপ্ত, আহা, আমার প্রেমিকা বলছে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মা গো আমার 16 গোলাকে। আমাকে এখন কি আপনার কাজলা দিদির মতো মনে হচ্ছে নি? আচ্ছা যাই হোক, দুষ্টামি করছিলাম। আমি চাচ্ছিলাম আসলে একটু, আপনারা অনেকক্ষণ সকালবেলা ক্লাস তো, অনেক সময় আসলে আপনার কি আসতে পারে, ঘুম আসতে পারে। এই কারণে চিন্তা করলাম একটু কথাবার্তা বলি। আপনাদের কিন্তু পরীক্ষা হয়ে যেতে পারে, কেমন? পরীক্ষা হয়ে যেতে পারে, একটু সিরিয়াসলি পড়াশোনা করেন। ভাই আমি গান কবিতা কোনোটাই তো পারি না। এখন আমি গান গাইলে মনে হবে কবিতা, আর কবিতা বললে মনে হবে হচ্ছে স্যারকে মুখস্থ পড়া দিচ্ছি। আপনারা কি এই এই যন্ত্রণা, কানের কাছে এই যন্ত্রণা কি আপনারা নিবেন? না, এই যন্ত্রণা আপনাদেরকে দেওয়া ঠিক হবে না। আচ্ছা আসেন, কবিতা বলতেছি একটা, ঠিক কবিতা আবৃত্তি করতেছি এটা বলতেছি না, কবিতা বলতেছি। কেমন? কবিতা বলতেছি, আবৃত্তি করতেছি না কিন্তু, ঠিক আছে? নভেম্বরে আগে হওয়ার সম্ভাবনা আশা করি না, আশা করি না। তারপরও বলা যায় না ভাই, এটা আসলে আনপ্রেডিক্টেবল, পরীক্ষার বিষয়টা আসলে আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? এমবিএ এর বিষয়টা নিয়ে সুজন সাহা আমি একটু পরে বলতেছি। আচ্ছা, আপনারা কবিতাটা শুনছেন, সেটা হচ্ছে কেউ কথা রাখেনি সুনীলের একটা কবিতা। কেমন? আমার পড়তে ভালো লাগে, আবৃত্তি করতে ভালো লাগে না, কারণ আমি আবৃত্তি পারি না। তারপরে বলছি শুনেন। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর একসাথে খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের খাড়ায় মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে মেতে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সে রয়্যালগুলি, সে লাঠি লজেন্স, সে রাস উৎসব, আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পথ। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। আপনারা যারা যারা চাকরি পাবেন না তাদের জন্য এই কবিতাটা উৎসর্গ করলাম। ওই যে বরুণার জন্য বসে আছেন না, হ্যাঁ, চলে যাবে। এই অসাধারণ অসাধারণ বললাম না, আমি কবিতা পড়েছি আবৃত্তি করি নাই, ঠিক আছে? দেখেন, এত সুন্দর একটা কবিতা বলার পরে একজন বলতেছে ম্যাথ প্র্যাকটিস করার জন্য পিটু এর আগারওয়াল ছাড়া আর কোনো বই আছে? ভাই, মানুষকে মানুষ এভাবে অপমান করে? আর কোনোদিন যদি গান আর কবিতা কেউ শুনতে চাইছে, আমি আগারওয়ালের বইয়ের ম্যাথ গুলা পড়ে পড়ে শোনাবো। ভাই এরকমও হয়? ভাই কি বলে আগারওয়ালে কোথায় কি আমি আমার পড়াতে ফিরে আসি, পড়াতে ফিরে আসি বলে আগারওয়ালের বই।
কোথায় আমি বলতেছি, কোথায় আমার প্রশংসা করবে স্যার এরকম কবিতা জীবনে শুনি নাই। এগুলো তো শিমুল মোস্তফাও স্যার এরকম কবিতা আবৃত্তি করতে পারে নাই। আপনি তো স্যার শিমুল মোস্তফা মানে আপনার থেকে শিখছে। এ ধরনের মানে পাম্পটি মারবে, মানে হুদাই মানে ভক্কা চক্কর বলবে, বললো 11 হলের বই বলে প্র্যাকটিস ম্যাথ করাই দিচ্ছি আমি। ম্যাথ প্র্যাকটিস বাংলা ক্লাসে কিসের ম্যাথ? আচ্ছা যাই হোক, ম্যাথের বিষয়টা ভাই আমি দুষ্টমি করছিলাম। ম্যাথের বিষয় হচ্ছে ইয়া করবেন, একটু লাভ ভাই থেকে জিজ্ঞেস করে নিন অথবা গ্রুপে মেসেজ দিয়ে উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা আসেন এবার তাহলে আমরা আবার একটু ক্লাসে ফিরে যাই, কেমন? হতাশার কবিতা, ও দেখছেন হতাশার কবিতা শোনার পর 110 থেকে 117-তে পৌঁছেছে। এই এটা হতাশার কবিতা না, এটা বাস্তব ধর্মী কবিতা। জীবনে ভাই প্রেম, প্রেম প্রেম করলে জীবনে কিভাবে প্রেম করবেন জানেন? প্রেম প্রেম করলে জীবনে এমন ভাবে প্রেম করবেন, প্রেম যার সাথে করবেন ভালো চাকরি করে তারে বিয়ে করতে হবে, ওই কমিটমেন্ট রেখে প্রেম করবেন। হুদাই লালটু কুলটু কুলটু করেই ওই যে নিজের কেরিয়ার 12টা বাজায়, তারপর হচ্ছে মেয়েটা জীবন 12টা বাজায়, লাভ নাই। কেমন? আপনার চাকরি না থাকলে দুনিয়াতে আপনার কেউ বিয়ে করবে না, এটাই বাস্তবতা, এটা মানে নেন। মেয়ের বাপ মেয়ে দুজনেই চায় একটা নিশ্চিত ভবিষ্যৎ। আপনার চাকরি নাই মানে আপনার ভবিষ্যৎ অন্ধকার, আপনার অন্ধকার ভবিষ্যতে কেউ পা বাড়াবে না, এটাই বাস্তবতা। এখন আপনি যদি বলেন আমার সাথে বিট্রে করেছে, আমাকে এত বছর কমিটমেন্ট দিয়েছে কিন্তু আমাকে ছেড়ে চলে গিয়েছে, আরে মেয়ে আপনি চাকরি পান না, আপনাকে ছেড়ে না যায় কি আপনার সাথে বসে থাকবে নাকি? হ্যাঁ, আর ওটা করতে পারে, আপনার জন্য ওয়েট করতে পারে, আপনার জন্য ওয়েট করতে পারে। আপনার যদি ওই ডেডিকেশন থাকে ডেফিনেটলি আপনার জন্য ওয়েট করতে পারে, ওয়েট করা উচিত। কিন্তু তার মানে হচ্ছে আপনি ওই যে নিজে পড়ালেখা না করে হচ্ছে যে টিউশন করবেন, তারপর হচ্ছে ওই মেয়ের সাথে বসে বসে হচ্ছে আপনি কি করবেন, যে রেস্টুরেন্টে যাই হচ্ছে চা নাস্তা খাবেন, নুডলস খাবেন, চাউমিন খাবেন, হ্যাঁ টিউশনের টাকা যা পাবেন তার রেস্টুরেন্টে খরচ করে আসবেন। এরপরে হচ্ছে আপনার পড়ালেখাটা মন বসবে না, পরে চাকরি পাবেন না। এখন চাকরি না পাই হচ্ছে পরবর্তী মেয়ের বাপকে দোষ দিবেন, এটা তো হবে না। মেয়ে কখনোই আপনারা বলে না তুমি পড়ালেখা না করে এসে আমার সাথে রেস্টুরেন্টে বসে চা খাও বাদাম খাও, আর যে এটা বলবে তার সাথে ভাই ভবিষ্যৎ অন্ধকার। যাই হোক, এগুলো আপনাদের পার্সোনাল ইস্যু, এমনিতে ওভারঅল কথা বললাম, কাউকে পার্সোনালি হার্ট করিনি। কারণ আমি নিজে এই জিনিসটা অনেক দেখেছি, অবজার্ভ করেছি, এটার বেসিসে বলা। আসেন আমরা আবার পড়াশোনাতে চলে যাই, নাহলে অনেকেই বলবে প্রবাল স্যার বসে ক্লাসে প্রেম প্রীতির আলোচনা করে। এই এলিগেশন পাইলে কিন্তু আবার খুব মানে দারুণ আর কি, বুঝলেন নাই? রাম, আচ্ছা আসেন এবার আসেন তাহলে বাংলা স্বরবর্ণের উচ্চারণগত উপস্থাপনা। এখানে এটা এটা ভাই যারা মুখস্থ করা লাগবে, এটাতে কোনো টেকনিক নাই, এটা মুখস্থ করা লাগবে, এটা পড়া লাগবে। কণ্ঠ, স্বরবর্ণের কোনগুলো কণ্ঠে উচ্চারিত হয়, কোনগুলো ঠোঁটে ওষ্ঠতে উচ্চারিত হয়, এগুলোর নিজস্ব নিজস্ব টেকনিক দিয়ে আপনারা নিজের মতো করে পড়বেন। আচ্ছা, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। 7টার মধ্যে এখানে কয়টা পাইছি আমরা? অনেকদিন পর বলে একটু রিল্যাক্স কাজ করলাম। গত ক্লাসে কি আমি বেশি যন্ত্রণা দিছিলাম, প্রেশার দিছিলাম? এখানে আছে 6টা। তাহলে মৌলিক স্বরধ্বনির মধ্যে একটা বাদ আছে। বাদ আছে কোনটা? স্বর অ দিয়ে জফলা আছে না, ওই আধ্বনিটা, এইটা এই আধ্বনিটা হচ্ছে এই ধ্বনি। দেখেন এটা কিন্তু ধ্বনি, এটা কিন্তু বর্ণনা। এই গ্যাপ কোনো বর্ণনায় কিন্তু, কেমন? এটা হচ্ছে 1974 সালে আব্দুল হাই এই ধ্বনিটা আবিষ্কার করেন আর কি। মানে খায় কাম নাই বাইক আমাদের চাকরি পড়াশোনার জন্য পড়া বাড়াইছে, আর কিছু না। আচ্ছা, তাহলে স্বরধ্বনি এগুলো গেল, মাত্রাহীন অর্ধমাত্রা গেল, আমরা শিখে ফেললাম, এগুলো একটু আগে আলোচনা করছি। এবার আসেন পূর্ণমাত্রা অর্ধমাত্রা। ভাই এটা কি পড়ার দরকার আছে? এটা আমাদের মুখস্থ, এটা আমাদের মুখস্থ না। এটা আমাদের মুখস্থ বলতে এটা আমরা জাস্ট একটাই পড়বো। আমরা জাস্ট একটা মুখস্থ করলে বাকিটা আমরা নিজেরাই টেকনিক্যালি বের করে ফেলতে পারবো, এটা আমাদের পড়ানোর দরকার নাই। উচ্চারণের সময় বিবেচনায় হচ্ছে স্বরবর্ণ গুলাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হ্রস্বস্বর, একটা হচ্ছে দীর্ঘস্বর। যে স্বরগুলো উচ্চারণে কম সময় লাগে সেটা হচ্ছে হ্রস্বস্বর। হ্রস্বস্বর হচ্ছে 4টা, অ, রস্বই, উ এবং হচ্ছে রি, আর বাকিটা হচ্ছে দীর্ঘস্বর। যেমন আ উচ্চারিত হতে বেশি লাগে, দীর্ঘ ই উচ্চারিত হতে বেশি সময় লাগে, এটা হচ্ছে দীর্ঘস্বর। এবার আসেন অর্ধ স্বরধ্বনি। যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধ স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি হচ্ছে 4টা, রস্বই, রস্যু এবং ও, এই 4টা হচ্ছে বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি, মনে রাখবেন। এই 4টা হচ্ছে বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি, ঠিক আছে? একটা টেকনিকে মনে রাখবেন, অর্ধ স্বরধ্বনি গুলাকে কোনোভাবে টেনে বড় করা যায় না। যেমন মনে করেন আপনি বলতেছেন আমি তোমাকে চাই,
এখন আপনি বলতে পারবেন না আমি তোমাকে চাই ই কে, আপনি যতই আপনার বেশি করে চান না কেন ই কে আপনি কি করতে পারবেন না, বড় করতে পারবেন না। ঠিক আছে, এখানে দেখেন কিন্তু আমি যদি বলি আমি তোমাকে চাই, দেখেন আমি আটাকে অনেক বড় করলাম। মনে করেন আপনি কাউকে চাইলে এভাবে করে বলতে পারেন আমি তোমাকে চাই, ঠিক আছে, কিন্তু ইতে গিয়ে আপনার থামতে হবে। ইতে গিয়ে না থামলে কিন্তু আপনার হচ্ছে না। তার মানে ই হচ্ছে অর্ধ স্বরধ্বনি, চাইলেও আপনি ই কে বড় করতে পারছেন না আপনার প্রেমিকার জন্য বা প্রেমিকের জন্য, কিন্তু আ কে আপনি চাইলেই কি করতে পারছেন, বড় করতে পারছেন। তার মানে দেখেন অর্ধ স্বরধ্বনি যেগুলো আছে, অর্ধ স্বরধ্বনিকে বড় করা যায় না, কিন্তু পুরো পূর্ণ স্বরধ্বনি যেগুলো আছে সেগুলোকে চাইলেই বড় করা যায়। এটাকে বড় করা যাবে, কিন্তু ই কে আপনি চাইলে চাই, এখানে ই কে চাইলে আমরা কি করতে পারবো না, বড় করতে পারবো না। আমি কি বুঝতে পারছি কিনা? এখন আপনার প্রশ্ন হতে পারে ভাইয়া চায়ের মধ্যে আটা আসছে কোথায়, দেখেন চয়ের পরে আ আছে কিন্তু আয়ের কার চিহ্ন না, এটা আকার। আমি কি বুঝতে পারছি কিনা, এটা কি বুঝছি? আর কোনো কথা বলে না, এটা কি শোকে শোকে চলে গেছে নাকি? রে সবাই কি কোমাতে চলে গেছেন নাকি আজকে ক্লাসের পরে? আমি চিন্তা করতেছি আজকে ক্লাসের পরে কয়টা যে ব্রেকআপ হবে রে ভাই। এই ডিসি প্লেস লাগাই, ঠিক আছে। এই যে না তা তাহলে আ হচ্ছে পূর্ণ স্বরধ্বনি, ঠিক আছে। ওকে আসেন তাহলে আমরা যৌগিক দেখেন, যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি আছে কয়টা? যৌগিক স্বরধ্বনি হচ্ছে কয়টা? যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা, খেয়াল করেন। যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা, যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা, কিন্তু যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ হচ্ছে, যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ হচ্ছে দুইটা, ও এবং ও। মনে রাখবেন দুটো স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি বলা হয়, এগুলাকে স্বরধ্বনি হচ্ছে টোটাল 25টা, কিন্তু আমরা যে স্বরবর্ণগুলো আছে 11টা, তার মধ্যে দুটো বর্ণকে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বলা হয়। এই দুটো বর্ণ হচ্ছে ও এবং ও, কারণ এখানে দুটো স্বরবর্ণ মিলিত হয়ে এটা হয়েছে। ভাই বুঝতে পারছি, বুঝতে পারছি কিনা? তাহলে প্রশ্ন যদি আসে যৌগিক স্বরধ্বনি কয়টা, প্রশ্ন যদি আসে যৌগিক স্বরধ্বনি কয়টা, পারা যাবে কিনা? পারবো। যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা, যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা, কেমন? এখন মনে করেন যে যৌগিক স্বরধ্বনি 25টা, আপনার যদি খায়েশ হয় যে স্যার আমি তো যৌগিক স্বরধ্বনি 25টা সারা জীবন হচ্ছে পড়ে আসছি, যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুইটা এটাও পড়ে আসছি, কিন্তু আসলে যৌগিক স্বরধ্বনি গুলা কোন দিন কোনটা এটা তো আসলে আমার আসলে দেখা হয় নাই। একটু আমাকে কয়েকটা দেখাবেন কিনা? ওকে চলেন আমরা কয়েকটা যৌগিক স্বর ধ্বনি দেখাই। মনে করেন জয়, জয়, এই জয় শব্দটার মধ্যে অয় আসছে না, অয়, জয়, অয় আসছে কিনা? জয়ের মধ্যে অয় উচ্চারিত হচ্ছে কিনা, অয় ধ্বনি উচ্চারিত হচ্ছে না? জয় এখানে অয় ধ্বনি উচ্চারিত হয় কিনা? জয়ের পরে, জয়ের পরে অয় ধ্বনি উচ্চারিত হয়, হয়। এই অয় ধ্বনিটা, এই অয় ধ্বনিটা হচ্ছে একটা, এই যে যৌগিক স্বরধ্বনি, অয় ধ্বনিটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। কিভাবে হয়েছে অয় ধ্বনিটা যৌগিক স্বরধ্বনি, কিভাবে হয়েছে? অ এবং এ মিলে অয় হয়েছে, অ এবং এ মিলে। বুঝতে পারছি? এরকম ভাবে আমাদের যে ইয়াগুলো আছে, এরকম মনে করেন ভাই, ভাই আমরা ভাই বলি না, ভাই, ভয়ের পরে কি আসছে, ভয়ের পরে কি আসছে, ভয়ের পরে কি আসছে, আ এবং ই আসছে না? ভয়ের পরে কি আসছে, আ এবং ই আসছে কিনা? তাহলে এই দুইটা কি স্বর না? এই দুইটা কি স্বর কিনা? এইভাবে করেই টোটাল 25টা, আই, অয়, ঠিক আছে, ও, হ্যাঁ, আও, আই, ঠিক আছে, ইউ, ই, এগুলা এভাবে করে টোটাল 25টা হচ্ছে যৌগিক স্বরধ্বনি হয়েছে। ক্লিয়ার কিনা? হ্যাঁ হ্যাঁ, দ্বিস্বরধ্বনিটা যৌগিক, দ্বিস্বরধ্বনির অপর নাম খেয়াল করেন, যৌগিক স্বর, সন্ধি স্বর, দ্বিস্বর, সান্ধ্যাক্ষর সবগুলো একই। মাহবুবা জ্যোতি, বুঝছেন কিনা? একই জিনিস, একই জিনিস, যৌগিক স্বর দ্বিস্বর একই জিনিস, ক্লিয়ার কিনা? একই নাম, সিনোনিমাস ওয়ার্ড। ওকে, আচ্ছা আমাকে একটু বলেন তো এই যে ওই আছে, ওই, আচ্ছা এবার একটা এবার একটা ইন্টারেস্টিং প্রশ্ন করি। আচ্ছা, প্রশ্নটা যদি এরকম আসে ভাই,
যৌগিক স্বরধ্বনি কয়টা বলেন তো? যৌগিক স্বরধ্বনি কয়টা? যৌগিক স্বর, সবাই আনসার করবেন। যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা। যৌগিক স্বরধ্বনি 25টার মধ্যে লিখিত কয়টা আছে, অলিখিত কয়টা আছে? লিখিত কয়টা আছে, অলিখিত কয়টা আছে? এই স্লাইডে আনসার আছে, কিন্তু এই স্লাইডে আনসার আছে। দুইটা লিখিত হচ্ছে এগুলা। এখানের মধ্যে দুইটা স্বর আছে, দুইটা স্বরবর্ণ আছে, তাই এগুলো হচ্ছে যৌগিক। এগুলো কিন্তু যৌগিক, এগুলো হচ্ছে লিখিত, এগুলো হচ্ছে লিখিত। আর বাকি 23টা হচ্ছে অলিখিত। বাকি 23টা কি? অলিখিত। তাহলে প্রশ্নটা যদি এরকম আসে, অলিখিত যৌগিক স্বর কয়টি? অলিখিত যৌগিক স্বর কয়টি? উত্তর কি হবে? 23। লিখিত যৌগিক স্বর কয়টি? 2। টোটাল যৌগিক স্বরধ্বনি কয়টা? 25। দারুণ না? এটা এটা ক্লিয়ার তো? ওকে। ওই যে জুথি আপু আপনার জন্য আমার স্লাইডে নিচে ছিল যৌগিক স্বরের আরেক নাম দ্বিস্বর, সন্ধিস্বর, সন্ধ্যাক্ষর। ঠিক আছে? ওকে। এবার দেখেন জীবের অগ্র পশ্চাৎ অনুযায়ী স্বরধ্বনি গুলার শ্রেণী বিভাগ। এইটা ছাড়া মুখস্থ করতে হবে। এখন কোনটা কোনটা, এটা তো বেশি, এখানে কোনটা কোনটা আপনার পরীক্ষাতে বেশি আসে। ধ্বনির উচ্চারণের সময় জীবের অবস্থান কোথায় থাকে এটা মনে রাখবেন। ধ্বনির জীবের অবস্থান থাকে নিচে। ধ্বনি উচ্চারণ আপনি করেন, দেখেন জীব নিচে নেমে গেছে। জীব নিচে নেমে গেছে। উচ্চতা থাকে নিচে। ঠিক আছে? ঠোঁটের উন্মুক্তি হয় বিবৃত। ঠোঁট আপনার বিবৃত হচ্ছে। ঠিক আছে? ওকে। ই উচ্চারণের সময়, এই আমি যেগুলো মার্ক করতেছি এগুলো ভালো করে পড়লে হবে। ই এবং উ উচ্চারণের সময় জীবের অবস্থান থাকে উঁচুতে। জীবের অবস্থান থাকে উঁচুতে। ই এর সময় হবে সম্মুখে, উ এর সময় হবে পশ্চাতে। ঠিক আছে? অ উচ্চারণের সময়, অ উচ্চারণের সময় জীবের অবস্থান থাকবে নিম্ন মধ্য। তবে নিম্ন মধ্য সাধারণত আসে না। আপনি জীবের উচ্চতা, মানে জীবের উচ্চতা উঁচুতে কখন থাকবে এবং নিম্নে কখন থাকবে, কোন বর্ণ উচ্চারণের সময়, এই দুইটা জাস্ট একটু ভালো করে মনে রাখবেন। এটা পরে এই জিনিসগুলো ফিল আপ করবেন। ঠিক আছে? এই যে সম্মুখ মানে হচ্ছে এই যে সম্মুখ, এই যে সম্মুখ। ঠিক আছে? বাংলায় এই ধ্বনিকে স্বরধ্বনি বলা চলে না। সংস্কৃতিতে এই ধ্বনিটি স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। ওকে। এবার আসেন, এতটুকু স্বরধ্বনি শেষ। স্বরধ্বনি নিয়ে যা বললাম এর বাইরে সাধারণত প্রশ্ন আসবে না। যতটুকু বলছি এতটুকু পড়লেই চলবে। কেমন? আমাকে এবার আসবেন, আমরা ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণতে আসবো। আমাকে বলেন, ক খ সবার মুখস্থ আছে কিনা? ক খ কি সবার মুখস্থ আছে? এবার কত গ্রাজুয়েটেড যে মুখস্থ আছে বলে তাহলে একজন দুজন থেকে পড়া ধরি না? একজন দুজন থেকে পড়া ধরি। এই পড়া ধরবো? ক জিজ্ঞেস করবো? জিজ্ঞেস করি কেমন? ওকে, আসেন। তাতে জিজ্ঞেস করবো। ওরে ক্লাস লিভ নিয়ে তো একটু উইসান বলতে করতে ক্লাস লিভ ভাই, সেই মজা না? দারুণ না আসলে ব্যাপারটা? সোর এটা কি? শারমিন সুলতানা আশা। শারমিন সুলতানা আশা, আপনি কি ক্লাসে আছেন? শারমিন সুলতানা আশা ক্লাসে আছেন কিনা? এই আমি ক খ জিজ্ঞেস করবো না, টেনশন করেন না, আমি এমনি অন্য পড়া জিজ্ঞেস করবো। আপনার ক খ জিজ্ঞেস করার ভয়ে কেন এইভাবে? ওকে, আসেন। আমি একজনকে একজনকে আনমিউট করব, ওনার ক খ বলতে হবে।
আরে ক খ আমি নিজে পারবো না ভালো মতো। এ পারবেন তো? ক্লাসে আছেন তো আপনি নাকি? আনমিউট আনমিউট করে দেখি, বলেন ক খ বলেন। আচ্ছা, ক খ বলতে হবে না। আহ যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম এতটুকু পর্যন্ত সবার সবকিছু মনে আছে কিনা বলেন? এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি তা মনে আছে কিনা? যারা যারা ক খর ভয়ে ক্লাস লিপ নিছেন তাদের আসলে ক্লাস লিপ দেওয়ার দরকার ছিল না, ক খ জিজ্ঞেস করতাম না, কারণ ক খ না পারাটা খুবই স্বাভাবিক বিষয়। ক খ না পাওয়াটা খুব এই এখন হচ্ছে অনেকে জয়েন করতেছে আবার। ক খ না পারাটা স্বাভাবিক বিষয়, কিন্তু এটা অনেক সময় ভাইবা বোর্ডে, বিশেষ করে বিসিএস যদি কখনো দিতে যান, বিসিএস ভাইবা বোর্ডে অনেক সময় আসলে জিজ্ঞেস করে বসে কেমন, কাজে একটু পরিশোধে যায় না কি, মান সম্মানের বিষয়। আসেন, দেখেন এখানে কক্ষ তো দেওয়া আছে। এই কক্ষগুলোকে আমরা প্রথম 25টা ব্যঞ্জন বর্ণের প্রথম 25টাকে আমরা কি বলি বলেন তো? ব্যঞ্জন বর্ণের প্রথম 25টাকে কি ধরনের বর্ণ বলা হয়? স্পর্শধ্বনি বা স্পৃষ্ট ব্যঞ্জন বলা হয়। স্পর্শধ্বনি বা স্পৃষ্ট ব্যঞ্জন বলা হয়। আচ্ছা, স্পর্শধ্বনি বা স্পৃষ্ট ব্যঞ্জন থেকে আমি মানে ধ্বনি রিলেটেড যা প্রশ্ন আছে সেগুলোর আনসার করব, তার আগে একটু আমি বলি আপনাকে। আহ আমরা তো এগুলো পড়ছি, এই স্লাইড কি পড়ানোর দরকার আছে? মৌলিক ধ্বনি কয়টা আমরা তো জানি না? মৌলিক ধ্বনি কয়টা আমরা জানি কিনা? জানি। আচ্ছা, বলেন তো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? না, আমরা এখন থেকে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আর ফলা হিসেবে দেখবো না। ফলা অপশনে থাকলে এবং অনুবর্ণ অপশনে থাকলে আমরা অনুবর্ণ দাগাবো। কি দাগাবো? অনুবর্ণ। কারণ অনুবর্ণের একটা পার্ট হচ্ছে ফলা, অনুবর্ণ হচ্ছে তিনটা। একটা হচ্ছে ফলা, অনুবর্ণ হচ্ছে তিনটা, একটা হচ্ছে ফলা, একটা হচ্ছে রেফ, আর একটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। কেমন? তাহলে দেখেন ফলা আছে 6টা, অনুবর্ণের মধ্যে ফলা আছে 6টা, আমরা জানি জফলা, রফলা, বফলা, লফলা, নফলা, মফলা। কেমন? অনুবর্ণ দেখেন, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। আর বর্ণ সংক্ষেপ, যেমন খণ্ডত, এটা হচ্ছে ত এর বর্ণ সংক্ষেপ। ঠিক আছে, খণ্ডত এটা হচ্ছে ত এর বর্ণ সংক্ষেপ। তবে খণ্ডতটা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এটাকে। ওকে, আসেন। আচ্ছা, আমরা কি যুক্ত বর্ণ চিনি? যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ চিনি না? যুক্ত বর্ণ চিনি কিনা? যুক্ত বর্ণ কত প্রকার বলেন তো? যুক্ত বর্ণ হচ্ছে 2 প্রকার, মনে রাখবেন। যুক্ত বর্ণ হচ্ছে 2 প্রকার। যুক্ত বর্ণ 2 প্রকার কি? একটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ আর একটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। যেমন মনে করেন ক, ক, এটা আপনারা বুঝতে পারতেছেন ক এর নিচে ক আছে, কয় ক, তার মানে এটা হচ্ছে 2টা ক, এটা হচ্ছে স্বচ্ছ। কিন্তু আমি যদি এভাবে লিখি, দেখেন এটা কিন্তু কয়তো, ক যোগ ত, কয়তো। এটা কিন্তু খালি চোখে ক এবং ত আলাদা করা যাচ্ছে না, এটা হচ্ছে অস্বচ্ছ। বাংলা ভাষায় সংখ্যা বর্ণ আছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে সংখ্যা বর্ণ, এগুলোকে সংখ্যা বর্ণ বলা হয়। বাংলা ভাষায় সংখ্যা বর্ণ আছে 10টি। ওকে, আসেন এবার আসেন ব্যঞ্জন ধ্বনিতে। ব্যঞ্জন ধ্বনিতে আমার সবচেয়ে বেশি যেটা নিয়ে প্রবলেম হয় সেটা হচ্ছে ঘোষ এবং অঘোষ নিয়ে। আর আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ আছে। 25টা বর্ণকে আমরা স্পর্শ বর্ণ বলি, কারণ এগুলা উচ্চারণের সময় কারো না কারোর সাথে স্পর্শ হয় তাদের, কেমন, তাই এদেরকে স্পর্শ বর্ণ বলা হয়। আবার উচ্চারণের স্থান অনুযায়ী এদেরকে 5টা বর্গে ভাগ করা হয়েছে। যেমন প্রথমটা হচ্ছে ক, ক যেটা সেটা হচ্ছে ক বর্গ, চ হচ্ছে চ বর্গ, ট হচ্ছে মূর্ধার্গে, দন্ত, ওষ্ঠ। আচ্ছা, হস চিহ্নর বিষয়টা হচ্ছে, দেখেন কোনো কিছুর নিচে যদি হস চিহ্ন থাকে, যেমন দেখেন ল এর নিচে যদি হস চিহ্ন থাকে এখানে, আচ্ছা মনে করেন বলো, এটার উচ্চারণ কিন্তু, দেখেন এটার উচ্চারণ কিন্তু বলো, কেমন, কিন্তু আমি যখন ল এর নিচে হস চিহ্ন দিব তখন এখানে অটার উচ্চারিত হবে না। অ, আমি হস চিহ্ন দেওয়া মানে এখানে হস চিহ্ন না থাকা মানে এখানে অ আছে, আর হস চিহ্ন থাকা মানে হচ্ছে আমি এখানে অ কে উচ্চারণ করতে চাচ্ছি না। বুঝতে পারছি?
এই কারণে। আচ্ছা, তাহলে দেখেন, আর হস চিহ্নের আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রত্যয়ের চ্যাপ্টারে পড়বো, কৃত প্রত্যয়ের এখানে অমত্রিপুরা, রাইট, স্পর্শ, এগুলাকে স্পৃষ্ট ব্যঞ্জন নামে নতুন বইতে 20টা দিয়েছে। স্পৃষ্ট ব্যঞ্জন, যার মধ্যে থেকে এই 5টাকে নতুন বইতে উল্লেখ করে নাই, এই 5টাকে নতুন বইতে উল্লেখ করে নাই, রাইট ইউ আর। ঠিক আছে, যাই হোক, আমি এটা বলতাম জাস্ট, এখন আগে আমরা 25টা অনুযায়ী শিখে নিই, কেমন? আচ্ছা, তাহলে দেখেন, এগুলোকে উচ্চারণের স্থান অনুযায়ী 5টা শ্রেণীতে ভাগ করা হচ্ছে: কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত এবং ওষ্ঠ। খেয়াল করেন খুব ভালো করে। আর এগুলো বর্গ অনুযায়ী ক, চট, তপ। মনে রাখবেন এই সিরিজটাকে এভাবে মনে রাখতে হয়: ক, চট, তপ, ক, চট, তপ। ক হচ্ছে ক বর্গ, ক, খ, গ, ঘ, উ, এটা হচ্ছে উম, এটা হচ্ছে ক বর্গ। চ, ছ বর্গে জ, ছ, এও, এটা হচ্ছে চ বর্গ। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। দেখেন খেয়াল করেন, মূর্ধন্য, তাহলে এটা হচ্ছে মূর্ধাধ্বনি, মূর্ধন্য ধ্বনি। এখানে দেখেন দন্তন্য, এটা হচ্ছে দন্তধ্বনি। লাস্ট ইয়াটা দিয়ে মনে রাখা যায়, কেমন? লাস্ট ইয়ার দিয়ে মনে রাখা যায়। তাহলে বলেন মূর্ধা এবং দন্তধ্বনি মনে থাকবে কিনা? মূর্ধা এবং দন্তধ্বনি কোনগুলো মনে থাকবে তো? এবার দেখেন কণ্ঠ শুরু হয়েছে ক দিয়ে, তার মানে এটা হচ্ছে ক গুলো হচ্ছে কণ্ঠধ্বনি। হ্যাঁ, তাহলে বাকি থাকে এটা তালু আর হচ্ছে ওষ্ঠ। ওষ্ঠ হচ্ছে প, ফ, ব, ভ, ম, এগুলো হচ্ছে ওষ্ঠধ্বনি। একটা প্রশ্ন প্রায়শ পরীক্ষাতে আসে: বাংলাদেশের শিশুরা সর্বপ্রথম কোন সিরিজটা শিখে? বাংলাদেশের শিশুরা সর্বপ্রথম ওষ্ঠধ্বনি পড়েছে, কেমন? ওকে, আচ্ছা, এখানে ঘোষ অঘোষটা আমাদেরকে আসলে একটু পেইন দিবে, তো ঘোষ অঘোষটা আমরা আসলে চলেন শিখে নিই। মনে রাখবেন, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর লোকজন, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর লোকজন ঘুষ খায় না। ঘুষ যোগ না, ঘুষ যোগ না। মনে রাখবেন, কোন শব্দের আগে যদি অ থাকে সেটা না বুঝায়। ঘুষ যোগ না মানে অ ঘুষ বা অ ঘোষ। তাহলে ঘুষ খায় না কারা, মানে অঘুষ কারা? ঘুষ খায় না কারা, অঘুষ কারা? প্রথম এবং দ্বিতীয় শ্রেণী। কারা? প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর লোকরা। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর লোকরা ঘুষ খায় না। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর লোকরা হচ্ছে ঘুষ খায় না। তাহলে এরা হচ্ছে কি হবে? অঘুষ, মানে নয় ঘুষ হবে। আর বাকিরা হচ্ছে ঘুষ খায়, তার মানে এরা হচ্ছে থার্ড ক্লাস লোক, এরা ঘুষ খায়, তার মানে এরা হচ্ছে ঘোষ। কোনটা অঘোষ কোনটা ঘোষ বলেন আমাকে, বলেন তো। তাহলে দটা ঘোষ না অঘোষ? দ কি ঘোষ হবে না অঘোষ হবে? দটা ঘোষ হবে না অঘোষ হবে? সবাই উত্তর করেন, দ কি ঘোষ না অঘোষ? ঘোষ। প কি ঘোষ না অঘোষ? প কি ঘোষ না অঘোষ? প কি ঘোষ? আচ্ছা, উচ্চারণের তীব্রতা অনুযায়ী এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়: একটা হচ্ছে অল্প প্রাণ, একটা হচ্ছে মহাপ্রাণ। অল্প প্রাণ মানে বাতাসের তীব্রতাটা কম লাগে, ক, কম লাগে। খ, বাতাসের ইয়াটা বেশি লাগতেছে, ঠিক আছে, বাতাসের ইয়াটা বেশি লাগতেছে, তাহলে খ, এটা হচ্ছে মহাপ্রাণ, কেমন? আমাকে বলেন তো, ক থেকে মোয়ার মধ্যে, ক থেকে মোয়ার মধ্যে টোটাল ঘোষ কয়টা আছে? ক থেকে মোয়ার মধ্যে টোটাল ঘোষ কয়টা আছে? এক্সাম হলে এমন চার্ট তো সামনে থাকবে না। পুলক দত্ত, চমৎকার প্রশ্ন, এমন চার্ট তো থাকবে না। আপনি ক থেকে ম পর্যন্ত পারেন কিনা পুলক দত্ত? ক থেকে ম পর্যন্ত পারেন? ক থেকে ম পর্যন্ত পারলে কোয়েশ্চেনের পাশে ছোট ছোট করে ক খ গ ঘ লিখে রাখবেন। ক খ গ ঘ এই সিরিজটা আপনি পারেন, দরকারে ছোট করে লিখবেন। চ ছ প্রত্যেকটা সিরিজের, মনে করেন আপনার পরীক্ষাতে আসছে ঠ, হ্যাঁ, পরীক্ষাতে আসছে ঠটা অল্প, সরি, ঘোষ না অঘোষ, তাহলে আপনি ওই সিরিজটা এটা ট বর্গের মধ্যে পড়ছে, ট ঠ, তাহলে এটা কত নম্বর? 2 নম্বর। তাহলে এটা তো ঘুষ খায় না, অঘোষ। পরীক্ষার হলে এটা থাকার দরকার নাই, পরীক্ষার হলে আপনি এটা জানা থাকলেই চলবে। তাহলে বলেন, যেটা বলছিলাম, ঘোষ বর্ণ কয়টা আছে? ঘোষ কয়টা আছে? 15টা আছে, তাই না? কেমন? মনে রাখবেন, টোটাল ঘোষ হচ্ছে 20টা। বাংলা বর্ণমালায় টোটাল ঘোষ। আচ্ছা, ঘোষ অঘোষ আসে স্বরতে না ব্যঞ্জনে? বলেন তো, ঘোষ অঘোষ কি স্বরের জন্য না ব্যঞ্জনের জন্য? ঘোষ অঘোষ কি স্বরের জন্য না ব্যঞ্জনের জন্য শিখতেছি আমরা? ঘোষ অঘোষ কি স্বরের জন্য শিখছি না ব্যঞ্জনের জন্য শিখছি? ব্যঞ্জনের জন্য। কি, আপনারা কোঅপারেট না করলে আমি আপনাদেরকে শিখাইতে পারবো না তো ভাই। ব্যঞ্জনের জন্য শিখছি, ঠিক আছে।
তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ 39টা। 39টা ব্যঞ্জনের মধ্যে ঘোষ বর্ণ হচ্ছে 20টা। ঘোষ বর্ণ হচ্ছে কয়টা বলেন? ঘোষ বর্ণ কয়টা? 20টা। 20টার মধ্যে 15টা বুঝে পাইছেন? 20টার মধ্যে 15টা কি বুঝে পাইছি কিনা? তাহলে আমাদের দরকার কয়টা? আমাদের আর দরকার কয়টা? আর কয়টা দরকার মিলানোর জন্য? আর কয়টা দরকার? 5টা দরকার না? মিলানোর জন্য 5টা দরকার কিনা? ওই 5টা আমি লিখে দিই। কোথায় লিখবো? না না, এখানে লিখলে আবার বেশি দূরে হয়ে যাবে। এখানে লিখি ঘোষ। ঘোষ বাকি 5টি। বাকি কয়টি? 5টি। বাকি 5টা ঘোষ কি কি? র, ল, হ, রসূন্য র, রসূন্য র, এই 5টা। ঠিক আছে? হর, লর। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। তাহলে ঘোষ, ঘোষ 20টা কি ক্লিয়ার? ঘোষ কোন 20টা কি ক্লিয়ার কিনা? এবার আসেন, তাহলে অঘোষ কয়টা হবে বলেন তো? অঘোষ কয়টা হবে? অঘোষ কয়? অঘোষ বলে 10টা। অঘোষ 10টা। কি চমৎকার ম্যাথ, কি চমৎকার ম্যাথমেটিক্স। 39টার মধ্যে 20টা ঘোষ আর 10টা অঘোষ, বাকি 9টা কি? 19টা হচ্ছে কি অঘোষ। অঘোষ হচ্ছে কয়টা? 19টা। 19টার মধ্যে আমরা এখানে কয়টা পাইছি? অগস্ট 19টার মধ্যে আমরা এখানে কয়টা পাইছি? 10টা। তার মানে বাকি আছে কয়টা? 9টা। ওই 9টার মধ্যে পরাশ্রয়ী, পরাশ্রয়ী আছে না? পরাশ্রয়ী, পরাশ্রয়ী বর্ণ কয়টা বলেন তো? 3টা না? পরাশ্রয়ী 3টা কিনা? এই পরাশ্রয়ী 3টা হচ্ছে অঘোষ। পরাশ্রয়ী 3টা হচ্ছে অঘোষ। পরাশ্রয়ী 3টা ঘুষ খাবে কি? এরা তো অন্যের উপর ডিপেন্ড করে চলে, এদেরকে ঘুষ কে দিতে যাবে? এরা তো অবহেলিত, এদেরকে তো কেউ ঘুষ দিতে যাবে না, তার মানে এরা অঘোষ। তাহলে বাকি থাকে কয়টা? বাকি থাকে কয়টা? 7টা। বাকি থাকে কয়টা? 7টা। এই যে শীষ ধ্বনি, এই শীষ ধ্বনির মধ্যে তালব্য শ দন্ত স, তালব্য শ দন্ত স মূর্ধন্য ষ। শীষ ধ্বনির মধ্যে তালব্য শ দন্ত স মূর্ধন্য স, এই 3টা, এগুলো অঘোষ। তাহলে গেল 6টা। এখানে দেখেন শীষ ধ্বনি বা উষ্ম ধ্বনির মধ্যে হ কিন্তু আবার কি খায়? ঘুষ খায়। হ কিন্তু ঘোষ। ঠিক আছে? অন্তস্থ ধ্বনির মধ্যে, অন্তস্থ ধ্বনির মধ্যে কিন্তু কে? আপনার জ। এটা কিন্তু আবার কি? সেও কিন্তু কি খায়? ঘুষ খায় না। ঠিক আছে? তার মানে আমি দেখেন ইয়াটা লিখে দিচ্ছি আপনাদেরকে। টোটাল 19টা। টোটাল 19টার মধ্যে ঘোষ কয়টা? আচ্ছা, ব তো চলে আসছিল না? ব কি ঘোষ না অঘোষ? ওই যে সিরিয়াল দেখে বলেন, ঘোষ না অঘোষ? ব, প ফ ব, ঘোষ না অঘোষ? প ফ ব, ব হচ্ছে ঘোষ। এটা তো ওই সিরিজ থেকে আমরা দেখে নিছি। এখানের মধ্যে অন্তস্থ জ, অন্তস্থ জটা হচ্ছে অঘোষ। অন্তস্থ জ হচ্ছে অঘোষ। কেমন? তাহলে দেখেন এখানে 3টা পাইলাম, এখানে 3টা 6টা, এখানে 3টা 6টা, এখানে একটা 7টা। 7টা পাইছি। কেমন? এটা ছাড়া অন্তস্থীয়। কেমন? অন্তস্থীয় হচ্ছে অঘোষ। তাহলে আসেন আমরা 9টা অঘোষ বর্ণ, 9টা অঘোষ বর্ণ দেখে নিই। অন্তস্থ জ একটা, তালব্য শ মূর্ধন্য ষ দন্ত স 3টা, একটা 4টা, অন্তস্থীয় একটা 5টা, তারপর হচ্ছে খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। খণ্ডত, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। ঠিক আছে? মোট 19টা অঘোষ বুঝলেন কিনা বলেন? মোট 19টা অঘোষ বুঝা গেল কিনা? অঘোষ কোনগুলা? প্রথম হচ্ছে 2 কলামে 5টা 5টা 10টা গেল। 5টা 5টা 10টা গেল। প্লাস আমার কয়টা লাগবে? 9টা। 9টা হচ্ছে কি কি? অন্তস্থ জ, তালব্য শ, মানে স গুলো আর কি, তালব্য শ মূর্ধন্য ষ দন্ত স। ঠিক আছে? এরপর হচ্ছে অন্তস্থ, কেমন? খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু।
এখানে কয়টা আছে? 9টা না? এই 9টা, এখানে আছে 10টা। 10 আর 9 19টা হচ্ছে অঘোষ, আর 20টা হচ্ছে ঘোষ। 20টা ঘোষের মধ্যে 15টা তো আমরা বর্গের মধ্যে পেয়ে যাচ্ছি। আর 5টা কি কি আছে বলেন তো? আর 5টা কি কি? হর, লর, হর, লর। ঠিক আছে ভাই, বলেন তো বাংলা বর্ণমালা টোটাল 39টা ব্যঞ্জন বর্ণের মধ্যে ঘোষ অঘোষ নির্ণয় করা যাবে কিনা? ঘোষ অঘোষ গুলো অ্যাটলিস্ট শিখাইতে পারলাম কিনা? ঘোষ অঘোষ গুলো অ্যাটলিস্ট শিখাইতে পারলাম কিনা? যদি না বুঝে থাকেন জিজ্ঞেস করেন, আমি দরকার হলে আবার বলবো, কিন্তু অন্তত একটা কিছু শিখাই যায়। পারবেন? ওকে, আসেন। ঘোষ অঘোষ মহাপ্রাণ অল্পপ্রাণ তো বললাম, এখানে আছে তয়ের হর্ষরূপ। আচ্ছা, এখানে আমি কয়েকটা প্রশ্নের উত্তর দ্রুত দিয়ে দিচ্ছি, অনেকক্ষণ সময় হয়ে গেছে, আপনাদেরও আর কিছুক্ষণ পরে হয়তো আপনাদের কি থাকবে না, ধৈর্য থাকবে না। তো ওই ঘ স্বল্পপ্রাণ মহাপ্রাণ ওই ইয়া থেকে, বক্স থেকেই পারবেন। আসেন, নাসিক্য, নাসিক্য বর্ণ কোনগুলা বলেন তো দেখি? নাসিক্য বর্ণ কোনগুলা? এই সিরিয়ালে ওই যে বক্স ছিল, এই যে বক্স, এই বক্সের এগুলো হচ্ছে নাসিক্য। দেখেন, খেয়াল করেন, লেখা আছে এখানে নাসিক্য। এগুলো কি আছে? নাসিক্য লেখা আছে। কেমন? আমাকে বলেন, পার্শ্বিক ধ্বনি কাকে বলা হয়? পার্শ্বিক ধ্বনি বলা হয় ল কে। দুই পাশ দিয়ে বাতাস বের হয় বলে ল কে বলা হয় পার্শ্বিক ধ্বনি। ল কে কি বলা হয়? পার্শ্বিক ধ্বনি বলা হয়। ল কে কি বলা হয়? পার্শ্বিক ব্যঞ্জন বা পার্শ্বিক ধ্বনি বলা হয়। র, বসুন্ন র, র কে বলা হয় কম্পনজাত ধ্বনি। বসুন্ন র, র কে বলা হয় কম্পনজাত ধ্বনি। বসুন্ন র, র কে বলা হয় কম্পনজাত ধ্বনি। দশূন্য র, ঢসূন্য র, এই দুটাকে বলা হয় তারণজাত ধ্বনি। এই দুটাকে বলা হয় তারণজাত ধ্বনি। র এবং ল কে বলা হয় তরল ব্যঞ্জন। র এবং ল কে বলা হয় তরল ব্যঞ্জন। ঠিক আছে? শীষ ধ্বনি বলা হয়েছে কোনটাকে? তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত্য স। ঠিক আছে? শীষ বর্ণ, শীষ বর্ণ হচ্ছে তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত্য স। আর শীষ ধ্বনি হচ্ছে তালব্য শ এবং দন্ত্য স। শীষ ধ্বনিতে কিন্তু মূর্ধন্য ষ নাই, মনে রাখবেন। হ কিন্তু শীষ ধ্বনি নয়। হ কিন্তু শীষ ধ্বনি নয়, হ হচ্ছে উষ্ম ধ্বনি। হ কিন্তু শীষ ধ্বনি নয়, হ হচ্ছে উষ্ম ধ্বনি। মনে রাখবেন, সকল শীষ ধ্বনি, সকল শীষ ধ্বনি উষ্ম ধ্বনি, কিন্তু সকল উষ্ম ধ্বনি শীষ ধ্বনি নয়। ঠিক আছে? না, অল্প প্রাণ মহাপ্রাণ শুধু এদেরই হয় এমন না, বাট ওই বক্সের গুলো আপাতত শিখেন, বক্সের গুলো আপাতত শিখেন। ওকে, দেখি বলেন তো এগুলোর আনসার আপনারা নিজেরা করতে পারবেন কিনা। বাংলা ভাষায় বর্ণমালা আছে কয়টা? একটা। মোট বর্ণ আছে কয়টা? 50টা। মৌলিক ধ্বনি কয়টা? 37টা। বাংলা ভাষায় বর্ণ কয়টা? 50। স্বরবর্ণ কয়টা? 11। মৌলিক স্বরধ্বনি কয়টা? 60টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? 39। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। হ্রস্ব চারটা কি কি, দীর্ঘস্ব 7টা কি কি আপনারা লিখবেন। যৌগিক স্বরজ্ঞাপক, আচ্ছা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ আছে কয়টা? যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ আছে কয়টা বলেন? 2টা। বলেন তো এভাবে করে এগুলো বক্সগুলো পারবেন কিনা? এই স্লাইড পড়ার পরে বক্সগুলো রেডি করতে পারবেন না? এই বক্স রেডি করলে আপনার পড়া 100% শেষ। ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, আপনাদের খারাপ লাগছে কিনা জানি না, কিন্তু ধ্বনি বর্ণের ক্লাস তো আসলে একটু লম্বাই হয়। ঠিক আছে, ভালো থাকেন তাইলে, আজকে এই পর্যন্তই।